সুপ্রিয় ওকে সুপ্রিয় চিকিৎসকবৃন্দ ও মেডিকেল শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের বিডি ফিজিশিয়ানস কর্তৃক আয়োজিত ওয়েবিনারে স্বাগতম। আজকের বিষয় সিএনএস ইনফেকশন। আজকের স্পন্সর কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে আমাদের সাথে আছেন এই দেশের মেডিকেল অঙ্গনের তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তারা প্রত্যেকেই ক্লিনিশিয়ান ও শিক্ষক হিসেবে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত। আমাদের আজকের স্পিকার প্রফেসর ফিরোজ আহমেদ কুরাইশি স্যার। প্রফেসর ফিরোজ আহমেদ কুরাইশি স্যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নিউরোলজি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে কর্মরত আছেন এবং একই সঙ্গে স্যার প্রেসিডেন্ট সোসাইটি অফ নিউরোলজিস্ট বাংলাদেশ হিসাবে দায়িত্বে অধিষ্ঠিত আছেন। আমাদের সাথে আজকে স্পিকার হিসাবে আরো আছেন, মানে প্যানেলিস্ট হিসাবে আরো আছেন প্রফেসর মতিউর রহমান স্যার। প্রফেসর মতিউর রহমান স্যার এক্স ডিপার্টমেন্টাল হেড, ডিপার্টমেন্ট অফ নিউরোমেডিসিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। এবং আমাদের আজকের চেয়ারপারসন, আমাদের বাংলাদেশের মেডিকেল সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার। প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার বর্তমানে প্রফেসর পপুলার মেডিকেল কলেজে কর্মরত আছেন। এছাড়াও স্যার মেম্বার ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি অন কোভিড-19 এবং এক্স প্রেসিডেন্ট সোসাইটি অফ মেডিসিন বাংলাদেশ। আমাদের আজকের চেয়ারপারসন প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যারকে আমি অনুষ্ঠানটি শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর এহসান সহ বিডি ফিজিশিয়ানসের এবং স্পন্সরিং কোম্পানির যারা কর্মকর্তা উপস্থিত আছেন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা হবে। আমি এর সঙ্গে সম্পৃক্ত হতে পেরে অবশ্যই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তার চেয়ে বড় কথা, জনাব ফিরোজ আহমেদ কুরাইশি রাজশাহী মেডিকেল কলেজে আমার ক্লাসমেট, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং আমরা একসাথে শুধু লেখাপড়া করেছি তাই নয়, আমাদের পোস্ট গ্রাজুয়েশন, তার পরবর্তীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস এর যাত্রা, এবং গত 29 তারিখে আমরা যে মক পরীক্ষা নিয়েছি। সবসময় কুরাইশি আমার সহযোদ্ধা, বন্ধু, এবং আমাদের খুব একটা ইন্টিমেট রিলেশন। আজকে নিউরোলজির উপরে এরকম একটা ভালো টপিকসে কুরাইশি ছাত্র হিসেবে, ডাক্তার হিসেবে অত্যন্ত একজন সফল। তো তার কাছ থেকে আমরা সিএনএস ইনফেকশন আজকে সম্ভবত পার্ট 1 আমরা শুনবো। এবং আমি দেরি না করে, এমনি আমাদের একটু হয়তো সময় অতিবাহিত হয়ে গেছে, আমি বলবো যে আগে আমরা শুনি, এবং ফিরোজ কুরাইশি অত্যন্ত তার সাবলীল ভাষায় তার বক্তব্য দিয়ে থাকেন। আমি তাকে অনুরোধ করছি আজকে এই অনুষ্ঠানে তার বক্তব্য তুলে ধরার জন্য। প্রফেসর ফিরোজ আহমেদ কুরাইশি। স্যার সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছেন, আশা করতেছি চলে আসবেন স্যার আবার। Yes, he is out of এহসান, বরং একবার ফোন দিয়ে দেখো তো কি অবস্থা। মানে ও ডিসকানেক্টেড হয়ে গেল মানে কি? অনেক সময় এই জন্য ব্যাকআপ মোবাইল ডাটা রাখতে হয়। অনেক সময় ইলেকট্রিসিটির ফ্লাকচুয়েশন বা ইয়ের জন্য দেখা যায় ওয়াইফাই। হ্যাঁ, আবার ঢুকছে, চলে আসছে, ঢুকেছে। স্যারকে একটু আনমিউট করতে হবে। কুরাইশি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে প্লিজ ইউ স্টার্ট ইউর লেকচার। ইউ হ্যাভ বিন ডিসকানেক্টেড ফর সাম টাইম। ইউ আনমিউট ফার্স্ট। তোমার এটা আনমিউট করো, এখনো মিউটেড হয়ে আছে। আনমিউট করো। ইয়েস, এবার আনমিউটেড হয়েছে। ওকে,
You can start, please. Qureshi, he is not listening to us. Yes. Yes, yes. Okay. শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে, মনে হয় দেখাও যাবে। তুমি শোতে যাও, শো নিচে নিচে, হ্যাঁ, গুড। I think you can start. দেখা হ্যাঁ, দেখা যাচ্ছে। সম্ভবত একটু সমস্যা হবে, তারপরেও আমার মনে হয় স্টার্ট করা ভালো। প্রায় 16-17 মিনিট আমরা পিছিয়ে আছি। আচ্ছা, audible now? Yes. কথা শোনা যাচ্ছে? আজকের সবার সম্মানিত সভাপতি আমার বন্ধুবর কাজী তারেকুল ইসলাম, উপস্থিত প্যানেল অফ এক্সপার্টস সকলে পরিচিত এবং উপস্থিত আছে সকলে প্রায় তার মুখে আমি আসলে খুব উৎসাহিত। আমাকে যখন এহসান রিকোয়েস্ট করলো যে এরকম একটা সিএনএস ইনফেকশন আপনাকে একটা লেকচার দিতে হবে, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি সানন্দে রাজি হয়ে গেলাম। কারণ হচ্ছে দি অডিয়েন্স ইজ ভেরি চেয়ারফুল অ্যান্ড খুবই সুন্দর এবং তারা লিসেনফুল, সেই জন্য আমি অনুষ্ঠান সকলকে ধন্যবাদ শুরু করছি। এহসান, ক্যান ইউ হিয়ার মি নাও? Yes, sir. Audible now? Yes, sir. Yeah. Let's start. We have a journey of the CNS infection. The journey of the CNS infection is acute and chronic. You will have a short journey with the acute infection of the central nervous system, together with that of the chronic journey we'll have a later on after we shuttle the engine in a junction. Let's start. We start with the case, Mr. G, 22 years, attended in an emergency with acute confusional stage. He has fever for the 8 days, followed by the headache and the neck pain for last 5 days. He had purulent cough at the same nasal discharge from the last 12 days. He consulted an ENT specialist for suspicion of the sinus problem. Renal examination revealed temperature is 103, 108, blood pressure 96, purity is 94. With replacement of the right sound in the second and fourth this is level, fundus is normal, there is decreased movement of the right face. On low long tract sign was elicited, neck rigidity and cardiac sign was positive, immediate blood culture CXR, which shows right upper pneumonic consolidation, CT head followed by the LP was done. With audible now? Yeah. Yes, sir. স্ক্রিনটা আবার শেয়ার দিতে হবে একটু। Yes. ওকে স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। না, শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, কন্টিনিউ শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, now with this how we'll proceed. You go to the case, there is something, the patient has got a problem in the chest with that of the purulent sputum, and here he has got low blood pressure, high respiratory rate with pneumonic consolidation in the right zone and having headache together with the pain. He has got problem in the two sides, one is the lung and another is that of the brain. Now we proceed to that.
this is a worst case scenario. Diagnosis, don't consider diagnosis, you can't make a diagnosis. The making a diagnosis is the history, meticulous physical examination, ethical use and interpretation of the investigation is the key. When you go for an acute infection of the central nervous system, it must be very honest. You must have a very efficient decision and use in-situ therapy for the savings of the life. This is a very important one, these 3 points. They are, what are the diseases of the infection acutely? They are acute bacterial meningitis, viral meningitis and encephalitis, focal infection of the brain abscess and the subdural implant. Where the infection is it limited to the subarachnoid space, or it is part of the brain alone or together with subarachnoid space and brain involvement? How do you determine the infection of the subarachnoid space? There is fever, there is headache, there is meningism. That is signs of the meningeal irritation with CSF pleocytosis. How do you detect brain involvement? Brain involvement is nothing but there is generalized or focal, it may be. If it is focal, it may be of cerebral hemisphere, cerebellum, brainstem, and the brain tissue may be directly involved by the viral, that is, or a bacterial, or there may be focal infection of the brain, which is called cerebritis or abscess. The second task is to determine where is the route of the entry. The route of the entry may be hematogenous, that is the blood-borne. It may come from the neighboring structures such as otitis and sinusitis, mastocytitis, or dental problems, or it can go for any anatomical defect such as congenital traumatic injury to that of the brain, and also neurosurgical procedures. Sometimes the infection can go through the interneural pathway such as rabies and various zoster. So, we have to identify the bacterial meningitis. These 3 are very important signs of bacterial meningitis. It may be accompanied by decreased consciousness, the seizure. There may be features of the raised intracranial pressure, which may have a sign and symptom of raised intracranial pressure and stroke. What is the epidemiology? If you go for the epidemiology, the incident is 2.5 cases per 1 lakh population. The most common organism is Streptopneumoniae, followed by the Neisseria meningitidis and sometimes Listeria. Now, what is the pathogenesis? The pathogenesis of bacterial meningitis is a complex one. There is colonization of the nasopharynx, either prior or viral or lower urinary tract infection. There is a bacteremia by the hematogenous dissemination. There may be a contiguous spray from the sinus or otitis or from the orbit or from the trauma. Not everyone gets the meningitis. Few gets the meningitis. How? There is some defective problem in the host defense by opsonin or other any developmental defect, or some may have an splenic dysfunction or splenic. Now, what is the pathogenesis? The pathogenesis of bacterial meningitis is usually complex. Meningitis is a disease which is initiated by a bacteria or a viral or a protozoal or a fungal, but after the initiation, like that of the COVID, you know, the cytokine storm plays very important role. So pathogenesis, the bacteria, it is a colonization in the nasopharynx. They disrupt the nasopharyngeal epithelium and enters into the blood vessel, into the bloodstream. When it enters the bloodstream, it just escapes the phagocytosis by its capsule present within its envelope. They go into the CSF, you go into the brain, into the ependyma, and also the choroid plexus. They infect the choroid plexus. When they infect the choroid plexus, they also liberate some of the cytokines and liberate the vasoactive substances, and also they releases the tight junction of the blood-brain barrier and enter into the CSF. When they enter into the CSF, you see the CSF is a thing that have a glucose, but no cell, only 5 cells.
So it's a very important media for culture. The bacteria grows and multiply in the CSF. When it multiplies in the CSF, then it comes, there are neutrophils and others. With the neutrophil and the bacteria, there is liberation of the cytokines. When the cytokines are liberated, they liberate tumor necrosis factors and other interleukins. The tumor necrosis factor, other leukins, and vasoactive substances released, and they produce the increased permeability of the blood-brain barrier, and there is increase, and that induces increase in the protein in the CSF. Also, vascular permeability will render to the brain edema. When there is a formation of the neutrophil and bacteria, there is formation of the pus. This pus accumulates into the brain, and it comes into the base of the brain. It comes into the base of the brain. When it comes into the base of the brain, you know, base of the brain has four things. Number one is the number two is an artery, and when it goes out or accumulates into the hydrocephalus. When it obstructs the artery, you get the decreased supply to that of the brain, causing a stroke. When it obstructs a vein, then you get increase in the venous pressure and venous sinus thrombosis, and also increase in the brain edema. When it just infects or when it gives compression to the cranial nerves exiting through the brain at the lower brain base of the skull foraminals, they will cause a cranial nerve palsy such as second, third, fourth, sixth, seventh, and lower cranial nerves. So this whole of the pathogenesis and pathology of the bacterial meningitis. Main thing to remember, it enters into the CSF, multiply, liberate cytokines, and also accumulation of the pus into the base of the brain, giving rise to the foramina compression, giving rise to the compression and arteritis, bacterial meningitis. Part of the clinical presentation is the classical triad is the fever, headache, and the neck rigidity. There is a decreased level of the consciousness which occurs in the 75% of the people with lethargy and coma, accompanied by the nausea, vomiting, and photophobia. What are the clinical findings we get? In general examination, we see the blood pressure pulse I have shown in the first case, that the blood pressure is decreased because there is an infection. Patient may be in a stage of an septic or sepsis. The respiratory rate may be increased. The capillary filling, like that of the shock, will be delayed. Systemic examination, we must auscultate the lung and the heart for the endocarditis and others. Neurological examination, GCS is very important because it will determine the prognosis of a bacterial meningitis, has psychic function with cranial nerve palsy because it will determine the focal neurological deficit such as papilledema, third, fourth, and sixth nerve palsy. Focal neurological deficit such as motor system, there may be cerebellar involvement. We must get the signs of meningeal irritation. How? It is by neck rigidity. All you know, when you passively flex the neck, the patient resists it. This is a neck rigidity. There will be cardiac sign, that is, it is elicited in the supine position. The thigh is flexed with the knee flexed, and when you attempt to passively extend the knee, the patient will elicit the pain and the signs of meningeal irritation is present. Root disc sign, it is also done in the supine position. There is a passive flexion of the neck followed by the passive, there is an active flexion of the hips and the knee. So these are the three classical signs we have been taught in various clinical arena of the clinical medicine. But this is not the sinister sign. It may be absent or reduced in very young, very old people, immunocompromised, and patient having severely depressed mental status, or patient is in coma or unconscious. So you have to be judging the mind of the patient's condition. There may be some clinical sign you can get in indicating the etiology. In case of the streptopneumonia, the age is an adult one, 20 to 20 years of the age, above the 20, and having the history of the pneumonia or sinusitis or otitis media. And
Some may have an history of the splenectomy, don't forget it. Neisseria meningitis is a younger age group, usually adolescents, and they may have an petechial and pleural rash. Theophilus influenzae, the incidence is just decreasing due to massive immunization. Listeria monocytogenes, this is a very important emerging infection. It can occur in the neonate. Also, age above the 60, always consider this. Pregnant women, diabetes, and with chronic kidney disease, always thinks there may be Listeria monocytogenes. Gram-negative organism, maybe diabetes, alcoholism, chronic UTI, neurosurgical procedure can proceed than gram-negative infection. Staph aureus, usually accompanied by the neurosurgical, and streptococcus are accompanied by the otitis media and mastocytitis. The second clinical presentations are seizure. Seizure is a common presentation of an bacterial meningitis, occurs in 20 to 40% of the cases. It may be focal, it may be generalized. When focal, you must suspect it may be an arterial ischemia or infarct or cerebral venous sinus thrombosis. Don't forget it. When a patient with a bacterial meningitis presents with a focal seizure, you must consider cerebral venous sinus thrombosis. If it is generalized seizure, you must consider hyponatremia or toxic effect of the antimicrobial or a hypoxic injury. Rest ICP is one of the important causes for the coma and the focal signs. Hyponatremia may be due to syndrome of inappropriate ADH secretion. Now we go to the viral meningitis. This one all are the clinical presentation of a bacterial meningitis. Now we go to the viral meningitis. Viral meningitis is the viral infection of the meninges. The estimated incident is 60,000 to 75. There it is accompanied usually by the constitutional signs such as malaise, myalgia, anorexia, nausea, vomiting, abdominal pain, and diarrhea, which is usually there in case of an bacterial meningitis. The etiology of the viral meningitis are two. Usually it may be sporadic, it may be epidemic. Sporadic are usually varicella zoster or herpes simplex viruses, and arthropod-borne viruses are usually endemic or epidemic. They are more. Now, case 2. Mrs. Y, 35 years housewife, non-diabetic, previously healthy, presented in the emergency with irrelevant talking, agitation, using of the slang language she never used to. Prior to this, she had suffered from myalgia, loose motion, followed by the headache for last 10 days. She had first history of left facial palsy 3 months back and recovered. In the emergency room, she suffered a focal seizure on the right face and the right hand. General examination shows pulse 100 per minute, blood pressure normal. A vesicular rash in the angle of the lower lip is noted. Finger stick glucose was 7, SpO2 is 93 in the room air. Neurological examination revealed GCS 8, mild neck rigidity, right plantar extensor. On the basis of the above data, brain MRI followed by the LP was done. You go to the case, you see he has got a behavioral problem with agitation, using of the slang language she never used. That is she has a confusional state together with an irrelevant talking. And past history of the headache, he has another past history 3 months back of the left facial palsy, and now vesicular lash on the lower lip. With these findings, let us proceed what we can assume. There are some confusional terms which is called encephalopathy and some are encephalitis. Encephalopathy is nothing but is a clinical syndrome of an altered mental status. It is an altered mental status. That is agitation, the personality or behavioral changes. And the encephalopathy is a very wide one. It results from the systemic infection to that of the metabolic dearrangement to that of the inheritance and metabolic encephalopathies, toxins, and head trauma, vasculitis, and central nervous system infection. Encephalitis, on the other hand, it is a pathological diagnosis. It is an inflammation of the brain and it is a pathological diagnosis. There is inflammatory change in the brain or in the CSF. And it may be due to virus, bacterial, protozoal, and others. So encephalitis may be infectious, either in viral, bacterial, protozoal, or fungal. Post-infection or ADEM, that is acute disseminated encephalomyelitis. Non-infectious may be toxic, metabolic, autoimmune, or paraneoplastic. Viral encephalitis is one of the important causes. There may be causes of the bacteria, fungal, or protozoal also. Sometimes the viral infection
involving the brain alone, or it may involve the brain and the spinal cord, which is called encephalomyelitis. Sometimes brain, spinal cord, and the nerve roots are also involved, which is called encephalomyeloradiculitis. Now, what is the etiology? The etiology of the viral encephalitis, it may be sporadic, it may be endemic or epidemic. The cause of the viral encephalitis and that of the viral meningitis are more or less same. The herpes virus and cytomegalovirus, both herpes simplex 1 and herpes simplex 2, varicella zoster, and some of the arthropod viruses are also implanted. Less common are the rabies and there are other viruses. What are the clinical manifestation? As I showed, the clinical manifestation is acute febrile illness with that of the altered level of the consciousness, that is involvement of the brain, either confusional or behavioral abnormality. It may range from hallucination to that of the agitation and personality changes, behavioral disorder. As I saw, the patient came with the behavioral disorders and some of the frank psychotic states. There may be focal seizure, the patient present with the focal seizure, sometimes generalized seizure. There will be focal neurological deficit depending upon where the brain has involved. If there is dominant hemisphere involvement, they present with aphasia. If there is involvement of the cerebellum, it can present with ataxia. There will be upper and the lower motor neuron paralysis. Involuntary movement, if involves in the extrapyramidal system, such as myoclonic jerk, tremor, chorea, apoptosis, others. There may be cranial nerve deficit. Involvement of the hypothalamus can lead to the temperature dysregulation, hypothermia or hyperthermia, and there may be syndrome of inappropriate ADH secretion. There are various target points. I don't want to go into the detail. No area of the brain you can see has been spared, and there may be focal involvement of the brain by various viruses, because some of the virus has predilection to that of the important areas, such as when you go for the herpes simplex, it has got predilection for the temporal and frontal lobe. When you go for Japanese encephalitis virus, has got predilection for the thalamus. So everyone has a predilection to an important area of the brain. So this is all of the important thing. Now, how we will diagnose the same? We have just consulted or discussed about the bacterial infection of the central nervous system, viral infection, meningitis and encephalitis. Now, how do you diagnose? When the clinical presentation is very much suggestive, we should send the blood culture first and empirical antibiotic therapy without any delay. This is the most important one. We need to do a cranial MRI or LP before the LP. It's a controversial thing, and it must be judged by the clinician by case-to-case basis. When there is normal level of the consciousness, normal neurological examination, no evidence of the papilledema or focal deficit, you can perform LP safely without doing any MRI or CT scan. But when you find a focal neurological finding, papilledema, depressed level of the consciousness, patient has a history of the recent head trauma or immunocompromised, or he has got malignant lesion, either CNS or elsewhere in the body, you must do an LP or MRI. You must do LP after doing a CT or MRI. When you do a CSF study, you must see for the color, cell count, biochemistry, the stain or smear, culture, antigen recording, and molecular diagnosis. These are the things. That is a wide range of the things are to be seen with the CSF. This is a very important investigation and more or less one of the pillars for diagnosis of the central nervous system infection. Now, what is the color? When the color is, usually CSF is a water color or a clear, crystal clear. When the color is turbid, you see it may be due to an bacterial infection of the CSF. When the color is an straw, it is due to tuberculin. Increased pressure is usually in any infection of the CNS. It may be viral, it may be bacterial, they have an increased pressure. Microscopic examination, we do a gram stain, which is usually 60 to 80% positive. And if you use if the patient has got prior antibiotic, it may be 40 to 60%. And it is positive in 90% cases of the streptopneumonia. AFB can be seen for the mycobacteria, and Indian preparation for the fungus of the Cryptococcus is very important investigation, don't forget it. Culture of the CSF and meninges or brain for bacterial tuberculosis are very important. Viral culture is not very important for the herpes but it is
lymphocytic choriomeningeal mouse virus can give a very good result on a viral culture of the CSF. This is a very important slide that everyone of us has been gone through our medical life. The CSF study. The CSF study may be normal when the pressure is 80, less than 5 lymphocyte, and the blood sugar is 50. CSF sugar is 50 milligram or 75% of the blood glucose, and the protein is usually below 40. When it is a bacterial meningitis, you have a high pressure over 300. Partially treated, it may be elevated. In viral meningitis, it is normal CSF pressure. TBM, it is more, and fungal, it is more. But cell count is, in case of the bacterial meningitis, it may be 100 to 1000. Neutrophil predominates over 75. In case of the partially treated, it may be lymphocytic and also neutrophilic. In case of the viral, most of the cells are lymphocytic in nature. In case of the TBM, the cells are usually lymphocytic in nature. When go for the glucose, it is below 40 in case of the bacterial meningitis. This is one of the very important parameters to detecting the bacterial meningitis. It may be normal in partially treated, it may be normal in viral, and decrease in also tuberculosis. Protein is elevated in case of the bacterial meningitis and partially treated bacterial meningitis, but it is below 200 in case of the viral meningitis, and also in case of the tuberculoma or tuberculosis of the brain, it is highly increased. Gram stain you can find in the gram stain and antigen, and AB in tubercular meningitis. Now the molecular diagnosis is one of the important diagnostic tool. We have when we go for an microbe, it has got an antigen and it produces an antibody when it goes or invades the body. So antigen test is very important for fungal and bacterial antigen. There's tuberculosis, fungal, and the bacterial antigen. We have a panel of antigen test or rapid antigen test for streptopneumonia, Neisseria meningitis, and HIP. We can have an Cryptococcus antigen which detects Cryptococcus more than 90 to 95%. Antibody antigen detection in case of the viral infection is not very much satisfactory. Antibody detection, we can detect the IgM antibody 5-fold increase. Sometimes there may be delayed response in case, and also the immunocompromised steroid treatment and renal failure. So antibody detection does not have a very good implication of the detection. But antigen detection is an useful tool for bacterial and also the fungal infection. Molecular diagnosis, it has revolutionized the diagnosis of an CNS infection. The COVID has turned many things back from us, but the molecular diagnosis has been a tremendous success in this last 9 months. So we have more or less PCR machines in every district, near about every district and every medical college hospitals, and also we have the manpower behind it. So molecular diagnosis is very important. It will aid to the diagnosis of the CNS infection, nucleic acid amplification, and the rapid RT-PCR test. There are various types of the PCR tests. It may be monoplex, that is you can have a sample extraction and target nucleic acid amplification. There is a monoplex test, maybe viral triplex, that is you can identify various viruses. There is a virus identification of chikungunya, Zika, and the dengue virus in the same setting. You can have a bacterial PCR real time of various bacteria, of a handful of the bacteria, Neisseria meningitis, streptopneumonia, and Haemophilus influenzae. You can have, and you are very much aware or very much expert of the MTB, that is Mycobacterium gene, that is tuberculosis. So this is thoroughly done in our country of sputums and also CSF. There is a multiplex assay. Multiplex assay can determine PCR in a multiple bacteria. You can see the name of the bacteria. There is more or less a handful of the bacteria, more than 9 or 10. You can detect multiple bacteria in also virus and bacteria combined in the same setting. That is, you can detect the viral microbiological pathogen and also viral pathogen in the same setting. Multiplex assay, you can determine the multiple bacteria, virus, and also fungus by an assay. So this is a very useful tool. There are rapid upcoming of the some of the investigation, dynamic molecular assay. You can assess the viral or bacterial transcripts
proteins and metabolites. So there are various molecular assay coming on the CNS infection, and we will have a very good diagnostic tool. With this, there are some uncertain things. Sometimes we are in a dilemma whether it is a bacterial or viral. The CSF picture comes in such a way: you get neutrophil 10, you get lymphocyte it's a 90. Sometimes you get the 50-50. So what will you do? The first thing is that you go for the CSF glucose. You see the CSF glucose when it is below 0.6. You clinch that you suspect this is bacterial. When the CSF glucose and the serum glucose level is below 0.4, you must clinch the diagnosis of an bacterial meningitis, or it may be fungal or leptospira. Your clinical acumen will determine it. CSF lactate is a very important tool whether it is a bacterial or fungal. In case of bacterial infection, you will have an CSF lactate increase. The sensitivity is 88 and specificity is 98%, with predictive value is 96%. Serum procalcitonin is a very good indicator of a bacterial infection. So you can do it to differentiate the bacterial from the viral infection. CRP, it has got low positive, but it has got negative predictive value. A normal CRP virtually excludes a bacterial infection of the central nervous system. There are also sometimes there may be a substantial number of the polymorph nuclear leukocytosis after 48 hours. It may be due to bacterial infection, it may be due to leptospira and other infection. Sometimes large number of the CSF polymorph may be present in some of the viral encephalitis, such as hemorrhagic encephalitis of the herpes simplex also. Traumatic lumbar puncture sometimes causes a problem of the identifying an increase in the protein. You must have a CSF protein increase. It is 100 RBC will increase the CSF protein by 1 gram. 3 test tube method can sometimes differentiate from traumatic puncture to that of an other subarachnoid hemorrhage or other hemorrhagic. The other laboratory diagnosis, you can do a CBC with PBF. I have also shown the examination of the blood culture is very important. Renal function, CRP, electrolyte, glucose, amylase, lipase, blood and other body fluids such and lactate and procalcitonin. I have already told it. Neuroimaging study is very important. When the patient has got altered consciousness level, patient has a seizure, focal neurological deficit, atypical CSF profile, and immunocompromised patient, you should go for an MRI or a CT scan. Now, what does it MRI shows? In herpes simplex encephalitis, there is an increased intensity of the temporal lobe, you can see, and very classical of the herpes simplex encephalitis. In case of the varicella zoster infection, you get a multifocal hemorrhagic or ischemic infarct. You can do an EEG, which you can get a periodic focal temporal spikes with slow amplitude, and also it may have an flattened activities. You can see a CT scan of a herpes simplex encephalitis, temporal lobe attenuation. You can see the temporal lobes, and in case of the bacterial meningitis, you can see the meningeal enhancement in bacterial meningitis. So these two are the very important classical MRI and the CT finding of encephalitis and meningitis. I have already told you there is a vast differential diagnosis. You must exclude other infection of the central nervous system, such as other bacterial infection, other viral infection of the central nervous system, the protozoal infection of the central nervous system, and also that of the fungal and also other infection of the central nervous system. We must exclude non-infectious, such as malignant or malignant infiltration of the meninges, or other connective tissue infiltration to that of the brain and spinal cord. Also, there is infiltration of the sarcoids and toxic and other metabolic encephalopathies, all which come into the differential diagnosis of an bacterial meningitis, and your clinical acumen will differentiate it. Now, after the diagnosis, we must go to the management. Management will have a basic management of the medical management. We will have a specific management. They are antibiotic or antiviral. The management of the complication. There is management of the risk factor and rehabilitation. Now, basic medical management,
The patient sometimes with viral encephalitis may have been unconscious, so you must have a good airway, good breathing. If the oxygen saturation is below 94, you just give oxygen. Circulation, pulse, blood pressure, capillary filling are very important. You give normal saline. Don't use hypotonic saline. This is a very important one. You draw the blood for the biochemical and other screen. Nutrition, if there is feeding problem, give an nasogastric tube. Temperature, you must reduce the temperature. There is hyperpyrexia can have a detrimental effect. Bladder and bowel care with catheterization or incontinence, you must define the pressure sore areas, because viral encephalitis patient may have a seizure, may have an may get trauma, and may get a pressure sore. Now the specific treatment, invasive treatment for bacterial meningitis is the adequate antibacterial therapy, and very early. You must start an antibacterial therapy within 60 minutes of the emergency arrival, and you must have an adequate knowledge of the community acquired bacteria in that community. This is a very important one. Second important one is that it must be a combination. Due to resistance of the emergence of the resistance, we must provide it. We must have the activity and the suspected pathogen. We must have an agent choice that have an adequate CSF diffusion, and it must have an antibiotic, must have an acceptable risk of the toxicity. Now there is a various list there is a long list, but I don't want to go into the detail. The main thing is that in adult below 50 years of the age, ceftriaxone and vancomycin, these two drugs is a combination of these two drugs is the drug of the choice. When you go for the neonate and adults above 50, there is a chance for the Listeria infection. We must add ampicillin to that of the one. When there is hospital acquired, that is ceftazidime and vancomycin, the drug of the choice, ceftriaxone is replaced by the ceftazidime. And when there is impaired cellular immunity, ceftazidime and ampicillin is the drug of the choice. When you find the bacteria, we have the penicillin and others. Penicillin is scarcely used and scarcely found now. In our time, penicillin was the drug of the choice, but penicillin is very rarely, penicillin is more precious than that of the ceftriaxone and others now. So we go for the ceftriaxone and vancomycin combination. This is one of the important one. When you go for the penicillin resistance organism, vancomycin, ceftriaxone, or ceftriaxone can be fourth generation cephalosporin, also ceftazidime. Sometimes when there is a Pseudomonas infection, you can use meropenem in spite of the in exchange of the ceftriaxone with vancomycin. So what is the duration of the therapy? The duration of therapy is usually 10 to 14 days in case of the common pneumonia, that is pneumococcal pneumonia. In case of the meningococcal, the duration is a little days. In case of the Pseudomonas, it is 3 weeks, and I showed that the meropenem is the drug of the choice together with vancomycin in case of the Pseudomonas meningitis. When you start the antibiotic before antibiotic is started before LP and partially treated, you can have an ceftriaxone and vancomycin for the 7 to 10 days. When there is Listeria, it must be above 21 days. There is adjuvant therapy of the corticosteroid. A review of the New England Journal of Medicine, they have showed that the rapid bacterial killing, cell lysis, release of the inflammatory mediator, decrease of the cerebral edema, all are decreased by the dexamethasone. So dexamethasone can be used before the starting of the antibiotic, just 1 hour or half an hour to 15 minutes before, and it is 6 hourly dose for 2 to 4 days. Don't go beyond it. What is the prognosis? The prognosis, usually the thing is the mortality is more in the streptopneumonia than that of the other. In case of the Listeria monocytogenes, it is 15%. The risk of the death is usually usually the clinical parameters. When the person presents with decreased level of the consciousness or seizure or signs of the raised ICP, when the age is above 50, when he has got other comorbid conditions such as diabetes and kidney disease, when you start or delay the treatment, the risk of the death increases. So this is very important for the early. When you go for the investigation, if you have
If you have high CSF protein, if you have high CSF cell, it usually indicates a very high infection rate and the mortality rate risk increases. How you prevent it? You can have a prevention, you can have a treatment of the contacts with rifampicin, both meningococcal, HIV, and we can have an vaccine for the meningococcal, also for the Haemophilus and pneumococcus. So they can be prevented. When you go for the treatment of the viral meningitis, usually treatment is symptomatic, or you can use oral or intravenous acyclovir. Vaccination is one of the important tool. The prognosis of viral meningitis is usually very fine. The treatment of the viral encephalitis, we have two specific drugs for the use in the viral encephalitis. One is acyclovir for herpes simplex 1, and another is piconazole for enterovirus infection. These two are specific for the viral infection of the central nervous system. But we use empirically all patients with viral encephalitis acyclovir. Because there may be the majority of the encephalitis, herpes simplex or varicella zoster or Epstein-Barr virus, they all respond to that of the acyclovir. The dose is 10 milligram per kg. Duration is 14 days. When you infuse acyclovir, it must be diluted with 100 volume, 100 ml, and infused over 1 hour. Beware of the extravasation of the acyclovir because it is an alkaline and it will cause phlebitis. The dose adjustment is usually required for a renal impairment patient. Penetration of the CSF by the herpes is by acyclovir is very fine, and monitoring the therapy is important because you can do a PCR of the herpes after 14 days. If the PCR is negative, you stop the drug. If the PCR is positive, you continue for more 7 days. The complication, there may be increase in the serum creatinine, and there may be thrombocytopenia, and there may be some of the neurotoxicity. You must aware of it. Renal function test should be monitored. A patient receiving antiviral therapy. There are some gray zones. The gray zone is that do oral antiviral therapy or acyclovir is sufficient or can be used. It is usually there is no data that the oral therapy is superior than that of the IV therapy. IV therapy is always better in case of an emergency or in case of the viral encephalitis. Ganciclovir, foscarnet are effective in cytomegalovirus infection. Acyclovir, ganciclovir, and femisacyclovir are also effective in herpes zoster. Cidofovir is an alternative for an CMV, the cytomegalovirus infection, and ribavirin is for the California encephalitis and sometimes rota and measles virus infection. Now, after treatment, what may be the sequelae? The sequelae is directly related to the patient's age, level of the consciousness that he presented. If the patient presents with GCS 6 or below before the initiation of the therapy, the patients either will die or will have a sequelae which is very severe one, either behavioral, psychosis, mutism, or epilepsy. Patients below the 30 with a good neurological function is a 100% survival. So don't let it go. Below 30 years, 64% survival. So this survival will depend upon the amount of the herpes simplex DNA in the CSF. This is one of the important things that we should note it. The management of the complication, there are several complications. They are cerebral edema, stroke, which may be arterial venous, seizure, infection, deep vein thrombosis, and hydrocephalus. Let us see. Cerebral edema, it can develop in 5 to 10% of the cases, and we treat by the water restriction, IV mannitol, and hypertonic saline. You elevate the head of the head. Sometimes steroid are used. This is a controversial thing. They decrease the temporal lobe swelling and edema. So it is in our country or many of the countries it is widely used in case of the viral encephalitis. Seizure, we use the anti-epileptic drugs. DVD stocking can be given, and subcutaneous heparin can be used for the prevention of the prophylaxis against the deep vein thrombosis. Hydrocephalus and CR, you can see that there is a profound hydrocephalus in this case, in a bacterial meningitis case. So it can be, you first treat with that of the etiological treatment. If the patient goes on to that of the deteriorates,
neurosurgical consultation and placing of the shunt may be necessary in case to prevent the obtundation of the patient. When there is CR, we use water restriction, must have the fluid balance. I have told before, we avoid hypotonic salines. Other infections are important. It may be an urinary tract infection and other infection. We must have to consider it. Constipation is very important problem. There may be an impacted stool. Do APR examination and just relieve the constipation, because constipation will agitate the patient and patient will be restless. Pressure sore, frequent turning. There may be, you monitor the pressure areas. Avoid swelling of the stool and the urine. Now, I am going to the brain abscess now. That is a focal infection of the suppurative infection of the brain or brain parenchyma, which is saturated by the capsule. Cerebritis and brain abscess are different, a little bit different thing. Cerebritis is the focal, non-capsulated brain abscess. The predisposing factors for the brain abscess are otitis and mastocytitis and sinusitis, dental infection. There may be pyogenic infection, that is hematogenous spread. There may be penetrating trauma to that of the brain. Etiology is direct spread from the sinus, or otitis or mastocytitis. There may be head trauma and there may be hematogenous spread. Clinical presentation is like that of the expanding mass lesion. There may be headache, fever, and the focal neurological deficit with seizure. There may be hemiparesis. There may be signs of the raised intracranial pressure with papilledema, nausea, vomiting, and drowsiness. Diagnosis is better by the MRI. Microbial diagnosis by gram stain on culture by the CT guided aspiration, and LP should not be performed in case of an brain abscess, and CSF usually contributes nothing to the diagnosis of the brain abscess. So this is a very important one. You see the brain abscess, you can here see the there is single brain abscess here with the surrounded by the capsule, This is multiple brain abscess. So this needs a neurosurgical evacuation by craniectomy, and this needs usually a approach to the approach of a CT guided drainage. The treatment is a high dose of parenteral antibiotic, 3rd or 4th generation cephalosporin with metronidazole or vancomycin. Sometimes if you suspect a pseudomonas, you can use a meropenem instead of the cephalosporins. Aspiration and drainage of the abscess is very important. There may be craniotomy in case of the multilocular abscess, or stereotactic aspiration when unsuccessful. Medical therapy usually will be continued for the 6 to 8 weeks depending upon the serial CT finding. Use of the glucocorticoid is controversial. When there is an periabscess edema and larger mass effect, you can buy the time by using glucocorticoids. There is Cryptococcus infection. It usually occurs in immunocompetent patients with an organ transplant, and others you can have it usually occur in the immunocompromised patient, and always when you find this type of lesion, you suspect the patient may be immunocompromised, and you can use you can have an amphotericin, and we can have an CSF for an Indian infection for the fungus. Now, I am going to the last part of my just deliberation. We have talked about the viral encephalitis, viral meningitis, and bacterial meningitis. There is some endemic or epidemic encephalitis, which is called AES, or acute encephalitis syndrome. They are dengue, Japanese B encephalitis, Nipah, and rabies. Basically, dengue is not an immunotoxic virus, and whether it is a dengue encephalitis or dengue encephalopathy, this is yet to be determined now. Few cases has been determined. There is isolation to some cases reported viral IgM in the CSF. Viral isolation from the brain biopsy was detected in few cases with very wide viral replication. So whether it is an encephalitis or encephalopathy, it is yet to be determined. But I don't want to go into the debate on that point. But Japanese encephalitis is the leading cause of the death and disability. It is very common in the Southeast Asia where we live, and it has got a severe outbreak in India. In India, with 6,094 cases, with 1,600 deaths. So also in the Nepal. It usually occurs in the rainy season, and usually it has got two maintenance sources. One is the egret and also heroes.
and also the pigs. They are and this is the Culex mosquito. Man is the dead end of the horse. The classical feature of the Japanese encephalitis, which have a predilection to that of an this is at thalamus. Bilateral thalamic involvement is very common in case of the Japanese encephalitis. When you see bilateral thalamic involvement, always suspect the patient may have an Japanese encephalitis. So this is a very important one, and the mortality rate is very high in case of the Japanese encephalitis. Now the Nipah. Nipah, we have a disease of the Nipah viruses from 200 to 2001 to 2014, and 33 outbreaks has been demonstrated in Bangladesh, and 2/3 died. Usually it is in the northwestern part of the Bangladesh, that is in Nagar district, in some of the Kustia district, and also in the Rajbari of Bangladesh. And also northwestern part of the India, that is in the Assam and all others. They are usually by the bats. The bat is called Theophilus bats. They also feed on the fruits, and also আমাদের দেশে সাধারণত শীতকালে খেজুরের রস রস খাওয়ার জন্য আমাদের দেশে এটা বেশি হয়, এবং বাংলাদেশে বিশেষ করে রাজশাহী অঞ্চলে এটা বেশি হয়েছে। আমাদের আজকের প্রেজেন্টের যে আপনার আছে কি বলে এই আজকে চেয়ারম্যান সেশনের চেয়ারম্যান আছে প্রফেসর কাজী তারিকুল ইসলাম, উনি তখন ছিলেন, তখন ওনাদের নেতৃত্বে বোধহয় একটা ছিল অ্যাকিউট এনসেফালাইটিক সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য। তখন ওনারা বেশ কিছু নিপা ভাইরাসের কেস এবং আইসোলেট করছিলেন সেখান থেকে। ইট ইজ পসিবলি ইট ইজ অন 2008 or 7, I don't remember that exactly, but this is the thing that the virus is just spreaded from this juice, raw juice, or from the infected fruits to that of the human being, and this is also the secretion of the human is also infectious to that of the others. So we should be ready for the Nipah virus because it may come any time in our country, because these bats are available, because these fruits are available, the khejura rosh is also available. So this has we should be very much aware of it. Rabies is one of the important thing. আমার রাস্তাঘাটে কুকুরের শেষ নাই, সুতরাং এখানে আমি একটু টাচ করে দেবো, বেশি কিছু না। It is rabies is a disease of the warm-blooded animal, and it is most of them. This is a very ancient disease. Egyptian মমিতে পাওয়া গেছে, Indian 225,000 years আগে এটা ইন্ডিয়াতে দেখা গেছে। Drug is the principal reservoir. So when it comes, virus enters into the saliva of the beating air. It goes to the nervous system, to the spinal cord, ascends to the brain, and it resides in the brain. Next, you can see that it has got a very wide incubation period from 60 days to years. So from exposure to so sometimes it is very difficult to determine whether the patient has got rabies or not. The first symptoms may occur after 60 days to years after. So the very important one, there is a prodromal phase of the 1 to 2 with that of the acute neural phase. Neural phase will consist of the furious rabies, which is 80%, paralytic rabies, which is 35%. There may be atypical rabies, which is a variable one. So when you consider rabies, when it's rabbit-like symptom, you have a differential diagnosis of the autoimmune encephalopathy, toxic encephalopathy, metabolic encephalopathy, drug encephalopathy, other bacterial infection. When you consider rabies, whether there is an animal contact or a tissue or organ transplant. When there is animal contact, is it dog or wild animals or bats? That is sometimes vampire bats may have an rabies in his teeth. What we do? We do a post-exposure prophylaxis. The prophylaxis usually rabies immunoglobulin. The rabies immunoglobulin should be instituted, and the wound must be cleaned very meticulously. There is an don't wait for anything. You just give the post-exposure prophylaxis by the rabies immunoglobulin. This is a very important one. There is a treatment of the wound. You wash with the soap and the water, disinfect with the tincture, iodine or aqueous solution. When there is bleeding, you must suspect the bite has been a very serious one. And other treatment, you institute and administer antibiotic and must give a tetanus prophylaxis. We must give the rabies immunoglobulin. Usually, when it is human, it is 20 unit, and when it is an equine, it is 40 unit. Half should be infiltrated around the wound, and half
should be given at a distant place into the anterior thigh. Now, we can give the rabies, post-rabies exposure prophylaxis with intramuscular regimen of rabies vaccine. There are several dose schedule. The dose schedule may be a 5-dose schedule, 2-1-1 regimen. It may be intradermal and it may be intramuscular. 5-dose regimen is 0 on 0 day, on 3 days, 7, 14, and 21 days. And 2-1-1 is on the 0 day, there is 2 doses on the 7th day and the 21 days. And intradermal may be given on 2-2-2 basis, 2-2-2, 0-2 basis. That is on 0, 3, 7, and on 28 days. So there are various, but more easier is the 5-dose regimen. You can give 0, 3, 7, 14, and 28 days. This is easy to remember, or 2-1-1 days. These two are very easy to remember. Now at the end, what is our take-home message? Take-home message is always when a patient comes with a fever, with and decreased consciousness, or with that of the cerebral feature, always consider the patient may have an meningitis. It may be viral, it may be bacterial, it may be a protozoal or other, or encephalitis. So you just judge the clinical judgment and start the treatment and go for the investigation. Don't wait for the result of the investigation. You just start the treatment, wait for the result. You just give your clinical equipment and other investigation, await for the other investigation to come, then decide. Thank you. Thank you for your patient sharing. Thank you very much. Thank you very much, sir. Presentation কি শেষ? হ্যাঁ শেষ। আর নাই? না আর কত থাকবে ভাই? না স্যার, আরো থাকলে ভালোই তো। ভালোই লাগছে। আর দরকার নেই, অ্যাকিউট ইনফেকশন আর নাই কিছু। আমার কাছে মোট কোশ্চেন আছে স্যার ৭৪টার মতো। আমি স্যার ১০-১৫টা নিচ্ছি স্যার। আমি স্যার প্রথমে শুরু করি স্যার আমার ফ্রেন্ড আছে কাজী তরিকুল ইসলাম, ও কোশ্চেন উত্তর দেওয়ার জন্য সবচেয়ে এক্সপার্ট। আর মতিউর রহমান ভাই আছে, উনি আরো এক্সপার্ট। না, কোশ্চেনের উত্তর উনারাই বেশি দিবেন স্যার। আমি স্যার প্রথমেই আমি আজকের স্পিকার মতিউর রহমান স্যারকে দিয়ে শুরু করছি। মতিউর রহমান স্যার প্রথমে আপনার সেশনটা সম্বন্ধে ওনার ওপিনিয়ন দিবে, সাথে আমি দুটো কোশ্চেন দিয়ে দিচ্ছি মতিউর রহমান স্যারকে। যদিও স্যার সব টাচ করেছেন, তারপরে স্যার আমি একটু কোশ্চেন গুলো ক্লিয়ার করার জন্য করছি। ডক্টর মাইসুম সোবহানের কোশ্চেন, how we differentiate meningitis from encephalitis? First question, how can we differentiate viral and bacterial meningitis clinically? মতিউর রহমান স্যার একটু প্রেজেন্টেশন সম্বন্ধে আলোকপাত করে দুটো কোশ্চেন সম্বন্ধে একটু আনসার দিবেন। একদম বেসিক কোশ্চেন আর কি। মতিউর রহমান স্যার প্লিজ। জি, প্রেজেন্টেশন সম্বন্ধে আর কি বলবো, আমাদের ফিরোজ ভাইয়ের প্রেজেন্টেশন তো ফিরোজ ভাই তো আমরা যতদিনই আমি ফিরোজ ভাইয়ের সাথে বাইরে ঘুরছি, উনি ইনফেকশন দেখলে ওই সেশনে আগে যাইতেন। সুতরাং নিউরোলজিক্যাল ইনফেকশন সম্বন্ধে বাংলাদেশে ওনার চেয়ে বেশি কেউ জানে না। ওনার উপরে আমাদের কথা বলাতে সাজেই না। আচ্ছা, কোশ্চেন দুইটার আনসার স্যার। ফার্স্ট কোশ্চেন, হাউ উই ডিফারেনশিয়েট মেনিনজাইটিস ফ্রম এনকেফালাইটিস? আচ্ছা, এটা তো ফিরোজ ভাই বলেই ফেলছেন, এটা তো একেবারে ইজি জিনিস। মানে যখন ব্রেন প্যারেনকাইমা ইনভলভ করে তখন হলো এনকেফালাইটিস, আর যখন মেনিনজেস ইনভলভ করে তখন হলো মেনিনজাইটিস। এটা হলো আমরা এখন বুঝবো কেমন করে, এটা তো আমরা বললাম থিওরিটিক্যাল কথা। যখন মনে করেন যে আমরা দেখলাম যে পেশেন্ট একটা ইম্পেয়ার্ড কনসাসনেস নিয়ে আসছে, একটা সিজার নিয়ে আসছে, একটা নিউরোলজিক্যাল ডেফিসিট নিয়ে আসছে, সাথে ফিভার আছে, এটাকে আমরা সাধারণত এনকেফালাইটিসের দিকে চিন্তা করব। আর যখন দেখলাম যে না, যে ফিভার আছে ঠিক আছে, সাথে কনসাসনেস অত ইম্পায়ারমেন্ট না, কিন্তু আপনার সাইন আছে, যেমন ধরেন যে স্যার বলছেন যে নেক স্টিফনেস, তারপরে কার্নিক সাইন, ব্রুজনিস্কি সাইন, এগুলো দেখলে আমরা মেনিনজাইটিস সাসপেক্ট করব। ক্লিনিক্যালিও ইজি, আর ধারণাগত ভাবে তো বুঝলাম তো, একটা ব্রেন প্যারেনকাইমি ইনভলভমেন্ট আর একটা হলো আপনার মেনিনজাস ইনভলভমেন্ট। আমি একটু অ্যাড করি। মতি ভাইয়ের সাথে মতি ভাই হচ্ছে ওয়ান অফ মাই মানে প্রিয় হচ্ছে মানুষ। এটা আমার এবং আমার নিউরোলজি এবং মেডিসিন বোথ। হ্যাঁ, কারণ উনি মেডিসিন স্পেশালিস্ট এবং নিউরোলজি দুটাই। হ্যাঁ, তো উনি মতি ভাই যেটা বলেছে ঠিকই আছে। আমি খালি যে প্রশ্ন করছি তাকে বলবো যে ইউ থিঙ্ক দ্য পেশেন্ট অ্যাজ এ হোল,
don't go into the brain. You go to the patient as a whole. When you think of the patient as a whole, the bacterial meningitis will have a source of the bacteria entering into the brain. The source may be anywhere. It may be an urinary tract infection or it may be a chest infection, which is very common. Streptopneumonia is common. You must think the common thing common first. So you must ask for any problem within the chest or a problem in the sinus or problem in the otitis media or in the ear or mastocytitis. আমি আগে বলেছি অথবা দাঁতের কোনো অসুবিধা আছে কিনা এটা আপনি জিজ্ঞেস করে নেবেন। এটা একটা। আর দুই নাম্বার হচ্ছে কি যে আর এটা হলো আপনার অ্যাজ এ হোল যখন বিয়ন্ড দ্য নার্ভাস সিস্টেম আর উইদিন দ্য নার্ভাস সিস্টেম এটা মতি ভাই বলে দিয়েছে। আর ভাইরালের ক্ষেত্রে আমি এটা আগেই বলেছি দেখেন ভাইরাল ইনফেকশন হলে পরে তার কতগুলো প্রিডরমাল ফিচার প্রোডরমাল ফিচার থাকে ম্যালেজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আপসেট আনউইলনেস কয়েকদিন খারাপ লাগতেছে প্লাসে তারপরে এই যে they will have never the history of an chest infection or will have an otitis media or any sinusitis or other এই হিস্ট্রি থাকবে না যদি কারো অ্যাকম্পানিমেন্ট থাকে তখন এটা আপনাকে একটু ডিফারেন্সিয়েট করা একটু মুশকিল হতে পারে এনসেফালাইটিস ইজ অলওয়েজ ইনফেকশন অফ দ্য ব্রেন সুতরাং যখনই একটার সঙ্গে এর সাথে যখন অল্টার লেভেল অফ দ্য কনসিয়াসনেস থাকবে তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ডিলিং উইথ দ্য মেনিনজাইটিস or encephalitis or meningoencephalitis as a combination because meningitis থাকলে পরে এর সাথে কিছু কিছু encephalitis থাকার পসিবিলিটি শতকরা 90% সুতরাং এটা চিন্তা করতে হবে বিশেষ করে ব্যাকটেরিয়াল টাইপ থ্যাংক ইউ স্যার আপনার এতটুকু এক্সপ্লেনেশনে যদি আজকে সবাই ধারণ করতে পারে এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট স্যার কাজী তারিক স্যার আজকের চেয়ারপারসন স্যার আপনাকে দেখে অনেকের মাঝে কোভিড নিয়ে অনেক আগ্রহ জন্মেছে স্যার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইনসিডেন্স অফ ভাইরাল এনকেফালাইটিস বাই করোনা ভাইরাস অথবা কোভিড রিলেটেড মেনিনজাইটিস বা কোভিড রিলেটেড নিউরো ইনফেকশন আপনি যদি স্যার এই ব্যাপারে একটু বলেন থ্যাংক ইউ আসলে তো প্রফেসর ফিরোজ কুরাইশি মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের একটা লেকচার নিয়েছে আমাদের পোস্ট গ্রাজুয়েট লেভেলের সো হি কভার্ড এভরিথিং মানে পরের দিকে নিপা র্যাবিজ এগুলো নিয়ে এসে আসলে তো এটা ভাস্ট একটা চ্যাপ্টার অ্যাকিউট ইনফেকশন অফ দ্য ব্রেইন এবং সিএনএস এর অ্যাকিউট ইনফেকশন বিশাল একটা চ্যাপ্টার আর এখন নতুন করে যেটা প্রশ্ন এবং নতুন যেটা যোগ হয়েছে সেটাতে আমরা মানে ইন্টার্নিস্টরা কত পার্সেন্ট কেসে সিএনএস ইনভলভমেন্ট পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে বলতে পারবো না কারণ এটা আমি মনে করি বাই দি এন্ড অফ দ্য ইয়ার যাচাই বাছাই হবে অনেক পেপার পাবলিকেশন হবে বা অনেক জায়গায় তো রেজিস্ট্রেশন করছি আমরা কেস রেকর্ড ফর্ম ফিল আপ করছি তবে বাইরের যে সমস্ত জার্নালে আমাদের নজর আটকে গেছে সে সমস্ত জায়গায় আমরা দেখছি almost it covers more than 10 to 20% of the population who is having COVID. তারা ডিফারেন্ট প্রেজেন্টেশন নিয়ে কিন্তু আসতেছে সিএনএস এর এবং এটা অ্যাকিউট সেটা স্টার্টিং ফ্রম স্ট্রোক ইনভলভিং the different parts of the brain without a stroke as well as এটা নানান ধরনের পেরিফেরাল নার্ভকেও ইনভলভ করছে গায়ান-মেরি সিনড্রোম এটাও কিন্তু এটাতে ইনভলভমেন্ট হচ্ছে তাহলে যেহেতু এখানে প্যাথোফিজিওলজিটা হচ্ছে ক্লটিং ইন দি venous or arterial channel more in the vein and less in the artery whatever may be depending on the vascular involvement এক এক সময় এক একটা প্রেজেন্টেশন দিচ্ছে যেমন ধরেন অ্যানোজমিয়া কিন্তু এটা কিন্তু কমন এটা প্রায় 30% এর উপরে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ইনভলভমেন্ট এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এবং আমি একটা অন্তত জানি যে একটা আর্টিকেল পড়েছি যে যেখানে একজন একটা ওখানে নিউরোলজিস্ট এবং মেডিসিনের সবাই একটা প্রেজেন্টেশন আর্টিকেল দিয়েছেন এটা ইন্ডিয়ান একটা আর্টিকেল বম্বে বলেছে when a covid patient is presenting with anosmia আর কোনো টেস্ট করারই দরকার নেই don't go for RT-PCR don't go for this that তার মানে এটা সিএনএস ইনভলভ করছে এটা মাইল্ড ফর্ম দেখা যাবে in 72 to 96 hours this is improving এবং মোটামুটি 5 দিনের মধ্যে তার এই সমস্ত অ্যাসোসিয়েটেড জিনিস চলে যায় এর সঙ্গে হয়তো মাসকুলো
কিছু প্রবলেম থাকে, মাসকুলার প্রবলেমের ভিতরে মায়ালজিয়া এগুলো থাকতে পারে। তবে কোভিড আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তো তার ভিতরে সিএনএস এর ইনভলভমেন্টটা আমরা সবসময় কোভিড বললেই মনে করি যে চেস্ট, কিন্তু কোভিড কিন্তু চেস্ট ছাড়াও হার্ট, ব্রেন, এই যদি আমি 1, 2, 3 বলি তাহলে পালমোনারি, কার্ডিয়াক অ্যান্ড নিউরো। পালমোনারি আর নিউরো এক এক দেশের এক এক পেপার পড়লে মনে হয় কি মোর নিউরো দেন লেস কার্ডিয়াক, আবার কোন কোন পেপারে মনে হয় মোর কার্ডিয়াক দেন লেস নিউরো, বাট অলমোস্ট পালমোনারির পরেই কিন্তু আইদার ব্রেন অর হার্ট। সো আমি ওনার উত্তরে একটা কথাই বলবো, কোভিডে ভ্যারাইটিস অফ ইনভলভমেন্ট, ফিরোজ কুরাইশির একটা প্রেজেন্টেশন আমি শুধু কোভিড উইথ নিউরোলজিক্যাল উনি শুনেছিলাম, এবং এই বাংলাদেশেই দে হ্যাভ গট লট মেনি পেশেন্ট ইন দ্য নিমস অর সামওয়্যার এলস ইন দি, প্রত্যেকে যার যার কর্মক্ষেত্রে ওনারা পেয়েছেন, এবং সেখানে দেখা গেছে যে ভ্যারিয়েন্টস অফ প্রেজেন্টেশন, কোথাও হেমোরেজ অ্যান্ড ইনফাকশন টুগেদার হয়েছে। সো কোভিড কিন্তু আসলে কোনো নিয়ম কানুন কিছুই মানে না, মানে স্বেচ্ছাচার টাইপের আর কি। তো আমার মনে হয় যে আমি প্রশ্নের উত্তর এটুকুতেই থেমে যাই, কারণ আরো অনেক প্রশ্ন আছে। অনেক প্রশ্ন আছে স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ফিরোজ কুরাইশি স্যার কি সংক্ষেপে কিছু বলবেন এই ব্যাপারে, আর অ্যাড করবেন? না, আমার এটা তারিখটা বলেছে, এরপর আর কিছু বলার না। আমার কাছে একটা কথা বলার আছে, সেটা হলো কি যে আমি এটা ইচ্ছা করে ইনক্লুড করলাম। প্রথম কথা হলো কি যে আমি কোভিড আর নিউরোলজিক্যালে বেশ 2-3টা লেকচার দিয়ে দিছি, সেই জন্য আর কোভিড কে এখানে নিয়ে আসেনি। 2 নম্বর হচ্ছে আমি যখন একটা জিনিসকে এখানে যখন সিএনএস ইনফেকশন বলে যে চ্যাপ্টার আমাদের বইপত্র থেকে আরম্ভ করে সব জিনিস, উই মাস্ট ফলো দা একটা শিডিউল বুক। শিডিউল বুকে কিন্তু তখন তো কোভিড কিছু ছিল না, হ্যাঁ, প্লাস এ ছিল, ইটস এ নিউ এন্টিটি। এই নিউ এন্টিটিতে করতে হলে পরে এটা আমি তো অফার না যে আমি এটা বলে দেবো সিএনএস ইনফেকশনের ভিতরে কোভিড নিয়ে আসলে পরে মুশকিল। দেখেন আমি ডেঙ্গুতে কিন্তু নিয়ে এসে আমি কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি ডেঙ্গুতে, সেখানে আমি বলেছি ইট ইজ নট এ নিউরোট্রপিক ভাইরাস। এটা আমি বলে নাই, মানে এটা আসলে ট্রু। তো যার ফলে কোভিড এর ক্ষেত্রে এটা পরে যারা এক্সপার্ট আছে তারা ডিসিশন নেবে হোয়েদার ইট বি ইনক্লুডেড, বাট ইট হ্যাজ গট এ নিউরোলজিক্যাল ফিচার্স এবং নিউরোলজিক্যাল ডিভাস্টেশন, দুটাই করে। এখন বাই ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অর বাই অ্যান্ড সাইটোক্রোম স্ট্রোম, সেগুলো দিয়ে যারা এক্সপার্ট আছে তারা বিচার করবে যে এই ডিজিজটাকে সে কোথায় ফেলবে বা কোথায় রাখবে। Rather it is a multi-system, it will come multi-system, it will come up, এটা আসুক, আস্তে আস্তে দেখা যাক, এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার কিছু নাই। স্যার নেক্সট কোশ্চেন স্যার, এটা হচ্ছে স্যার আপনি যে বলেছেন মানে হোয়াই নট হাইপোটোনিক সলিউশন, হোয়াই হাইপারটোনিক সলিউশন, ফার্স্ট কোশ্চেন ফিরোজ কুরাইশি স্যারের কাছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার মাইসুম সোভানের, শুড উই গিভ অ্যান্টিভাইরাল ইফ দেয়ার ইজ মানে কনফিউশন বিটুইন ভাইরাল এন্ড ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস? প্রথম কোশ্চেনটার উত্তর হচ্ছে কি যে আমি হাইপারটনিক বলি নাই, আমি বলেছি আপনি হাইপোটনিক স্যালাইন দিবেন না। হাইপোটনিক স্যালাইন দিলে পরে যে জিনিসটা হবে সেটা হলো কি যে এরা তো সবগুলাই সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেডিয়েস সিক্রেশন হয়। সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেডিয়েস সিক্রেশন আপনি হাইপোটনিক স্যালাইন দিলে পরে কি হবে, হ্যাঁ, এটা চিন্তা করেন, কারণ এডিএইচ এর ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিক্রেশনে হাইপোটনিক স্যালাইন দেওয়া যায় না, যার ফলে আপনি নরমাল স্যালাইনই যে প্রেফারেবল ওয়ান যদি আপনি দেন, হ্যাঁ, এটা এক নাম্বার। 2 নম্বর যে জিনিসটা আছে সেটা হলো কি যে এটা এই কি বলে, আপনি যখন প্রথম কথা হলো কি যে সামটাইমস দেয়ার মে বি এ গ্রে জোন, আমি আগেই বলেছি, যেখানে ইউ কান্ট বা উই কান্ট, আমি সোজা কথা উই কান্ট ডিফারেন্সিয়েট বিটুইন এ ব্যাকটেরিয়াল আর ভাইরাল মেনিনজাইটিস। নাম্বার 1, সিএসএফ আপনার রুগী আসলো রাত সন্ধ্যা 6টার সময়, আপনি দেখলেন 6:30 বা 7টা 6:30 সময়, আপনি বললেন যে এটা ভাইরাল এনসেফালাইটিস অথবা মেনিনজাইটিস অথবা সিএনএস ইনফেকশন হতে পারে, এলপি করো। এলপি রাত্রে বেলা আপনি কোথাও পাঠাতে পারবেন না বাংলাদেশে, আমি আপনাকে খুব হাত জোর করে বলতেছি, কারণ আপনার কোনো আমি সরি টু সে, আপনি কোনো মেডিকেল কলেজ হাসপাতালে রাত্রে বেলায় পাঠালে পরে এটা রিপোর্ট পাবেন না রাত্রে বেলার মধ্যে, এটা হলো খুব পরিষ্কার কথা। বাইরে পাঠালেও আপনারা যারা বাইরে প্যাথোলজিস্ট আছে তারা রাত 10টার পরে বাড়িতে চলে যাবেন, তারাও রিপোর্ট দিবেন না। অটোমেটিক্যালি আপনার ক্লিনিক্যাল অ্যাকুইপমেন্টের উপরে কিন্তু বাংলাদেশে আপনাকে করতে হবে। তখন উই স্টার্ট বোথ ব্যাকটেরিয়াল এন্ড অ্যান্টিভাইরাল টুগেদার, দ্যার ইজ নো প্রবলেম। আপনি স্টার্ট করে দেন, কারণ ইউর পেশেন্ট ইজ ইউর লাইফ, সুতরাং ইউ মাস্ট সেভ দ্য লাইফ। ইউ স্টার্ট অ্যান্টিব্যাকটেরিয়াল, ইউ স্টার্ট অ্যান্টিভাইরাল, বোথ ইউ স্টার্ট। এন্ড কোনো ক্ষেত্রে আমি আবার বলতেছি, কোনো ক্ষেত্রে আপনার যদি মনে হয় ইট ইজ ইন দ্য পার্বত্য চট্টগ্রাম অর ইন দ্য চট্টগ্রাম এরিয়া অফ জোন, ইউ স্টার্ট টুগেদার উইথ অ্যান্টিম্যালেরিয়াল।
সোজা হিসাব, কারণ আপনাকে পেশেন্ট সেভ করতে হবে, দিয়ে আপনি ম্যালগেল প্যারাসাইড পাঠান, বাকিগুলো পাঠান, বাকি পাঠানোর পরে আপনি তারপরে আপনি 12 ঘন্টা পরে ডিসিশন নেন যখন হোল রেজাল্ট কামস, বাট এই 12 ঘন্টার মধ্যে এমন কোনো ক্ষতি হবে না। সুতরাং ইউ স্টার্ট কম্বিনেশন। দিস ইজ মাই আনসার। থ্যাংক ইউ স্যার। স্যার মতিউর রহমান স্যারের কাছে আমি এবার আসছি। স্যার দুইজনের কোশ্চেন আমি সামারি করছি, পার্থ ভট্টাচার্য আর ফ্রম কামাল পারভেজ। ফার্স্ট কোশ্চেন, রোল অফ ফান্ডোস্কোপি ইন সিএনএস ইনফেকশন, আর সেকেন্ড কোশ্চেন, ক্যান উই পারফর্ম লাম্বার পাংচার উইদাউট ডুইং ফান্ডোস্কোপি? মতিউর রহমান স্যার। And a very good question. CNS ইনফেকশন হোক আর সিএনএস ম্যানিফেস্টেশন হোক, সকল ক্ষেত্রেই ফান্ডোস্কোপি ইজ ম্যান্ডেটরি। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেনটা হলো যে আমরা ফান্ডোস্কোপি না করে আমরা ওই লাম্বার পাংচার করতে পারবো কিনা। এটা তো ফিরোজ ভাই পরিষ্কার করে বলে দিছেন উনি যে কখন আমরা লাম্বার পাংচার আগেই করতে পারবো, যে মাইল্ড ইনফেকশন, নিউরোলজিক্যাল ফিচার নাই, আপনার রেজড ইন্টেগ্রাল প্রেসারের ফিচার নাই, মানে প্যাপিলোডিমাও নাই, সেই ক্ষেত্রে আমরা লাম্বার পাংচারটা উইদাউট ইমেজিং করতে পারি। আদারওয়াইজ নিউরো ইমেজিং ছাড়া যেসব ক্ষেত্রে মনে করেন ইম্প্যাক্ট কনসাসনেস আছে, প্যাপিলোডিমা আছে, রেজড ইন্টেগ্রাল প্রেসারের ফিচার আছে, এইসব ক্ষেত্রে একটা ইমেজিং ছাড়া লাম্বার পাংচার না করাই উচিত। এটা হার্নিয়েশনের একটা ভয় থাকে। ফিরোজ ভাই আর কিছু অ্যাড করবেন? না না, আপনি আমার যেটা ইউ মাস্ট ডু এ ফান্ডোস্কোপি ইজ এ বেসিক মেডিকেল অর ফর এ মেডিসিন আমি বলবো কেন ফর এ মেডিকেল গ্রাজুয়েট। আমরা দুঃখিত যে ফান্ডোস্কোপিটা আমার থার্ড ইয়ারে শেখা উচিত। আমি এটা থার্ড ইয়ারে না শিখে এমবিবিএস পাস করার পরে পোস্ট গ্রাজুয়েশনে যখন যাই তখন আমরা শিখি। এটা হলো আমাদের সবচেয়ে বড় ড্রব্যাক। ফান্ডোস্কোপি ইজ লাইক এ স্টেথোস্কোপ অফ দ্য আই। আপনার যেমন স্টেথোস্কোপ ছাড়া ডাক্তারে মানায় না, ফান্ডোস্কোপ ছাড়া ডাক্তার মানায় না, কিন্তু সোজা হিসাব। না, আমার এখানে একটু বলার আছে। জি স্যার। দুজন নিউরোলজিস্ট, মানে প্রখ্যাত নিউরোলজিস্টের সঙ্গে আজকে সেশনে আছি। তো বাংলাদেশে ইমেজিং করে যদি এলপি করতে হয়, আই রিপিট, ইমেজিং করে যদি এটা করতে হয়, কতগুলো একটু আগে প্রফেসর কুরাইশি যেটা বলছিল আমি সেটাই বলছি, এই দেশে বসবাস করে এই দেশের প্রেক্ষাপটে ইজ এটা কিন্তু রাদার, আমি ওই যে ছেলে প্রশ্ন করেছে তার সঙ্গে আমারও প্রশ্ন, মানে লাম্বার পাঞ্চার এটা কি অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন নাকি রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন? আপনারা দুজন বিখ্যাত নিউরোলজিস্ট আপনাদের জীবনে যত লাম্বার পাঞ্চার করছেন, কয়টা কোনিং ইফেক্ট দেখছেন আর কয়টা হার্নিয়েশন দেখছেন? স্যার আপনার কথা এভরিথিং না না, আমি জাস্ট এটা আমাদের নিজেদের মধ্যে আলাপ করার জন্য। রাদার যদি কষাতে বলা হয় যে আমি হাই প্রেসার দেখলে 1 or 2 সিসি সিএসএফ নিয়ে আমি বন্ধ করে দিব, যেখানে তার সিটিও করতে পারছে না, এমআরআইও করতে পারছে না, কিন্তু সে দেখে মনে হচ্ছে আর্লি প্যাপিলোডিমা, আমার ডিসিশন তো একটা নিতেই হবে, আই হ্যাভ টু ডু। এখন সে যদি বসে থাকে এটা সিটি স্ক্যানের রিপোর্ট করা পর্যন্ত, কিন্তু ওই এলাকায় কোনো সিটি মেশিন নাই, তাহলে ওই ডাক্তারটাকে আমি কিন্তু হাত পা বন্ধ করে দিলাম। তাই জন্য আমার প্রশ্নটা অ্যাবসলিউট না রিলেটিভ? স্যার যদি স্যার কোনো নিউরোলজিক্যাল ফিচার বলতে স্যার যদি কোনো ফোকাল সাইন না থাকে স্যার, এক্স্যাক্টলি সেই ক্ষেত্রে জি স্যার, সেই ক্ষেত্রে স্যার এটা আপনার মানে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, এক্স্যাক্টলি বেশি থাকলেও করতে পারে, কিন্তু একটু সাহস দেওয়া ভালো, কারণ এই ভয় দেখা যাবে যে কেউ হাতই দিবে না। না না না, আমরা এটা ভয় দেখা, যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ইউ অলওয়েজ অ্যাপ্লাই ইউর ক্লিনিক্যাল ইকুইপমেন্ট। নাম্বার 1 ইজ কার হার্নিয়েশন হবে, 1 নম্বরে মাসলিশন কোথায়? ইউজুয়ালি ইন দ্য পোস্টেরিয়র যেটা পিছনে সেরিবেলাম কিংবা অক্সিপিটাল। তো অক্সিপিটাল এবং সেরিবেলামে কারো যদি মাসলিশন থাকে তাহলে হি মাস্ট হ্যাভ অ্যাটাক্সিয়া এন্ড আদার ফিচার, কারণ এটা এমন জায়গা যেটা আপনি যেটা মাসলিশন ছোট হলে পরেও হি উইল ম্যানিফেস্ট, এবং এটা অ্যাকিউট প্রেজেন্টেশন না, ইট ইজ এন সাব অ্যাকিউট অর ক্রনিক প্রেজেন্টেশন। নাম্বার 2 ইজ দ্যাট when there is an acute presentation of a fever with a মানে features of the encephalitis or meningitis, you go for it. আমাদের কাছে মনে হয় না যে এটা আমরা দেখি না উচিত গো ফর এ, বাট ফান্ডোস্কোপি ইজ এ মাস্ট। আপনি মেডিকেল গ্রাজুয়েট হিসাবে ফান্ডোস্কোপি করবেন না, এটা স্টেথো রাখার মতো, এটা করতে হবে।
করতে হবে। প্রফেসর কুরাইশি, আমার কিন্তু ফান্ডোস্কোপি নিয়ে একটাও কথা নাই, কারণ আমরা ফিজিশিয়ান, আমরা সারাক্ষণ এই জিনিস নিয়ে ঘুরি দেখি। আমার প্রশ্ন হচ্ছে যে যেই তাকে রেডিওলজি বলা হয়েছে, সিটি না করে কিছু করো না, তখন না, না, কিন্তু না, হাত না, বেঁধে না, দেওয়া হলো। এই না, না, জায়গা আমরা থেকে আসলে আমি চাই যে আমরা একটু অপটিমিস্টিক থাকি। না, আমরা এখান থেকে এটা বানাতে হবে কি, জাস্ট ফর দ্য ক্লিনিক্যাল ফিচার এন্ড পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশনের উপর ভিত্তি করে ডিসিশন ইজ দ্যাট অফ দ্য পারসন হু ইজ ডুইং ইট। নো প্রবলেম, এটা করা যাবে। থ্যাংক ইউ স্যার। কাজী তারিক স্যারের কাছে আমার একটা খুব বেসিক কোশ্চেন স্যার। স্যার, ডিউরেশন অফ ট্রিটমেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল ডিউরেশন স্যার আসলে মানে পারফেক্টলি কতদিন হওয়া উচিত, বা এইটার ব্যাপারে স্যার আপনার কোনো মতামত আছে কিনা? আসলে প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু এটা অ্যাবসলিউটলি ছিল, এবং এখানে আবার রিপিট করা হয়ে যাবে, লাইক আমরা ব্যাকটেরিয়ালে যেগুলো ব্যবহার করি, তারপরে একটু লং যেটাতে দেই, এটা সর্বনিম্ন হচ্ছে বেটার হয় সর্বনিম্ন হচ্ছে 14 ডেজ এবং সর্বোচ্চ হচ্ছে 21 ডেজ। 21 ডেজ কিন্তু পার্টিকুলারলি 1 or 2 সিচুয়েশন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 10 থেকে 14 দিন আমাদের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এবং সেটা কম্বিনেশন। এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে এই ধরনের অ্যান্টিবায়োটিককে চুজ করা, এটা হচ্ছে ডাক্তারের প্রাইম রেসপন্সিবিলিটি। আমি হাতের কাছে যা পাইলাম তাই দিয়ে চিকিৎসা করবো? নো, আমি অবশ্যই এখানে যেন আমার বিবেচনা, যে আমি স্ট্রেপ্টোতে কি দিব, সিডোমোনাসে কি দেব। এই যে কুরাইশি যখন প্রেজেন্টেশনের সময় বলেছে, সেফট্রিয়াক্সন ভেরি গুড পেনিট্রেশন টু দি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এবং সঙ্গে ভ্যানকোমাইসিন না দিলে অপরাধ। আমার যদি মনে হয় যে নো, এখানে আমার সেফটি জিডাইম দিতে হবে, আই শুড ইউজ। কখনো হিমোফাইলাস এন্ড আদার্স আমার যদি কালচারে আসে বা অন্য ক্ষেত্রে আসে, সেক্ষেত্রে আই উইল ডিসাইড। এখানে আমি একটা কথা বলি, যদিও আজকে এখানে অ্যাকিউট নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যদি দেখা যায় সাব অ্যাকিউট মানে আমার কাছে মনে হচ্ছে, ইফ আই এম নট রং, দুজন নিউরোলজিস্ট আছেন, ওনারাই বলবেন, 2 সপ্তাহের মধ্যে আমার সব সিচুয়েশন গুলো আমি অ্যাকিউটে দিচ্ছি, কিন্তু দেখা গেল 3 থেকে 4 সপ্তাহ ধরে ভুগছে। আমি মনে হচ্ছে টিউবারকুলার হইতে পারে, আবার মনে হচ্ছে এটা এই অ্যাপেক্স একটা লিশন ছিল, এটা কে পায়োজেনিক নাকি ওই গ্রে জোনে আছে। সেই ক্ষেত্রে ওই যে ফিরোজ কুরাইশি যখন সিএসএফ আমার মনে হয় উনি যখন বলেছেন, তখন অনেকের মনের মধ্যে রয়েছে, স্যার অ্যাডিনোসিন ডিআইমেনেজের কথা বলছেন এখন, আমরা কি এটা পাঠাবো না? যদি আপনার মনে হয় যে সাব অ্যাকিউট একটা এইরকম কন্ডিশন আছে, আপনি দয়া করে এডিও পাঠাই দিয়েন, কারণ হচ্ছে এডিএ একটা ভালো বায়োকেমিক্যাল টুল। আমার মনে হয় ফিরোজ কুরাইশি যখন দ্বিতীয় দিন ক্রনিকটা বলবে, তখন এইটার উপরে অনেক আর এইখানে আমার আরেকটা কথা বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে স্লো রিজলভিং ভাইরাল মেনিনজাইটিস। এই একটা টার্ম আমরা পোস্ট গ্রাজুয়েশনে পড়েছিলাম, যদিও আমরা ট্রুলি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে আমরা অকেশনালি আসি, কিন্তু যেহেতু ইন্টারনাল মেডিসিনে তো সবই আসে। স্লো রিজলভিং ভাইরাল মেনিনজাইটিস কিন্তু ডায়াগনোসিস করা খুব টাফ। সামটাইমস মনে হবে টিবি, সামটাইমস মনে হবে ভাইরাস, কিন্তু যাচ্ছে দেরিতে। ওইখানে কতগুলো স্ট্যান্ডার্ড আমি ওই আর্টিকেলে পড়েছিলাম, যে এত লিম্ফোসাইট এতদিন ধরে আছে, ওই যে যেটা কুরাইশির দেখালো, যে আসলে কোন জায়গায় গ্রে জোনে ইভেন ভেরি এক্সপার্ট টিচার তারাও পাজলড হয়ে যান। সো ব্রেন ইজ সাচ এ মানে এমন জায়গা, মেডিকেল বোর্ড বসে কেন? মেডিকেল বোর্ডে 3-4 জন 5 জন টিচার বসে না এই ডিসিশন নেওয়া হোক। সো যে কথাটা কুরাইশি বলল যে আমার যদি সন্দেহ হয় যে পেশেন্ট খারাপ আছে, আমি রিপোর্ট পাবো না, তারপরের দিন শুক্রবার সব বন্ধ, আমার জন্য পেশেন্টের লাইফ ইম্পর্টেন্ট। আমি ট্রিটমেন্টের কথা আবার ব্যাক করছি। উই শুড স্টার্ট অ্যান্টিব্যাকটেরিয়াল এন্ড অ্যান্টিভাইরাল টুগেদার, এবং এট দি টপ যদি আমার মনে হয় যে আমি এই পেশেন্টটাকে যদি একটু স্টেরয়েড দেই লো ডোজে, এবং আমি একটু অপেক্ষা করি যে আগামী কালকে বাদে পরশুদিন যখন মেডিকেল কলেজ আবার খুলবে এবং আমি সব পরীক্ষা নিরীক্ষাগুলো হাতে পাবো, লাগলে আমি স্টেরয়েড বন্ধ করে দিব। 1 দিন বা 1.5 দিনের স্টেরয়েডে ভাইরেমিয়া হয়ে রোগী মরে যাবে না, কিন্তু দ্যাট মাইট সেভ দ্য লাইফ। সবকিছুর পরে পার্সোনাল জাজমেন্ট ইজ দ্য রাইট চয়েস। জি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, বান্দরবন থেকে ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন আরএমও,
তার কিছু কোশ্চেন আমি ফিরোজ আহমেদ করেছি স্যারকে করছি, ওনার কোশ্চেন আছে স্যার প্রায় 5-6টা, আমি স্যার 2টা কোশ্চেন করছি স্যার। স্যার আপনি প্রোক্যালসিটোনিনের কথা বলেছেন স্যার, ইজ দেয়ার এনি রোল অফ প্রোক্যালসিটোনিন টু গাইড ডিউরেশন অফ থেরাপি অফ মেনিনজাইটিস? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার উই আর স্টিল ইন ডিলেমা about treatment duration of tubercular meningitis. What is the standard duration for antitubercular therapy? আচ্ছা, থ্যাংক ইউ। আমি প্রথমে এটা বলে যে প্রথম কথা, প্রোক্যালসিটোনিন ইজ নট এ রুটিন ইনভেস্টিগেশন, নাম্বার 1। এটা সব জায়গাতে হয়ও না, এটা হচ্ছে নাম্বার 2। প্রোক্যালসিটোনিন আমি এটা দেখাচ্ছি খালি যে গ্রে জোনে যখন আপনার কাছে বুঝতে অসুবিধা হবে যে আসলে এটা ব্যাকটেরিয়াল না ভাইরাল, ইউ আর ইন দ্য গ্রে জোন, তখন আমি বলেছি 3-4টা জিনিস আপনি করে দেখতে পারেন। 1 নম্বর, টোটাল এন্ড ডিফারেন্সিয়াল সেল কাউন্ট, টিসিডিসি যেখানে বাড়তে পারে, এই ব্যাকটেরিয়াল ইনফেকশনে বেশি হবে, লিউকোসাইটোসিস হবে, 1 নম্বর। 2 নম্বর যে জিনিসটা আছে সেটা হলো কি যে আপনি এখানে ল্যাকটেট দেখতে পারেন, যে ল্যাকটেট বেশি আছে না কম আছে, সেরকম প্রোক্যালসিটোনিন দেখতে পারেন কম আছে না বেশি আছে। সুতরাং প্রোক্যালসিটোনিন আপনি ডিটারমিন করতে পারবেন, যদি বেশি থাকে তাহলে ইট ইজ এ ব্যাকটেরিয়াল, নরমাল থাকলে পরে আপনাকে তখন বুঝতে হবে যে এটা ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি আছে, ব্যাকটেরিয়াল না হওয়ার পসিবিলিটি আছে, এই পসিবিলিটির ভিতরেই এখানে থাকবে। But it will not judge the duration of the treatment. Duration of the treatment is solely judged by 2 things. Number 1 is the patient's condition, how the patient is improving. আপনি ট্রিটমেন্ট দিলেন, পেশেন্ট ইমপ্রুভ করলো না, আপনি আপনার রিপোর্টে স্টেপটোনিমোনিয়া, আপনি 14 দিন দিলেন ট্রিটমেন্ট, আপনার আসলো না, তখন বুঝতে হবে যে পেশেন্ট ইমপ্রুভ করলো না, তখন আপনাকে বুঝতে হবে যে ইমপ্রুভ না করার পিছনে কারণটা কি। আপনার ডায়াগনোসিস ঠিক আছে না, আপনার প্যাথোলজিস্ট ঠিক আছে, অথবা আপনার ল্যাবরেটরি ঠিক আছে না, আপনার অন্য কোনো এর সাথে ডায়াগনোসিস আছে, অথবা এর উপরে সুপার ইম্পোজ আর কিছু আছে, টিবি আছে বা কিছু আছে কিনা। সুতরাং এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট। 2 নম্বর, টিবির ক্ষেত্রে আমি টিবি ইচ্ছা করে বলে নাই, কারণ হচ্ছে কি যে আমাকে প্রথমে বলেছিল স্যার আপনি অ্যাকিউট ইনফেকশন বলবেন আর ক্রনিক ইনফেকশন বলবেন, ক্রনিক আর সাব অ্যাকিউট, ক্রনিকের মধ্যে টিবি পড়ে, সেই জন্য। তো টিউবারকুলোসিসের জন্য ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট, আপনি যখন কোশ্চেন করেছেন আমি বলে দিই, যখন আমি ইউজুয়ালি দ্য ট্রিটমেন্ট, ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট ইজ ইউজুয়ালি, যদি টিউবারকুলার মেনিনজাইটিস হয়, এখানে 2টা কথা আছে। একটা নম্বর, টিউবারকুলার মেনিনজাইটিস যদি হয় তাহলে ট্রিটমেন্ট ইজ ইউজুয়ালি 9 months to 1 year, কোনো কোনো ক্ষেত্রে ইট ক্যান বি ট্রান্সফর্ম টু দ্যাট অফ দ্য 18 months, বাট if it is a tuberculoma of the brain, usually the treatment is 18 months to 2 years. আমরা এটা যখন টিউবারকুলোসিস বলবো তখন কোনটা কেন কি জন্য কার রিকমেন্ডেশন এটা তখন আমরা বলে দেবো, আমরা খালি এটুকু আমরা বলে দিলাম। তো বইপত্র সাধারণত বলেছে যে 9 months থেকে 12 months is enough for the tubercular meningitis, বা টিউবারকুলোমা থাকলে পরে আপনাকে কিন্তু বেশি দিন দিতে হবে, 18 মাস থেকে 2 বছর পর্যন্ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কাজী তারিক স্যার, এটা খুব বেসিক যে একটা কোশ্চেন স্যার, what is the most confirmatory test for meningitis and encephalitis? This is not a question at all. কেননা meningitis is a clinical feature, encephalitis is as a clinical feature, এবং এটা তো কোরাইশি তার ভাইরাল ব্যাকটেরিয়াল সব জায়গায় বলেছে, এবং বরং কোশ্চেনটা বলা যায় এটা প্রথম দিকে মতিউর রহমান সাহেব উত্তরও দিয়ে দিয়েছেন যে encephalitis when it involves the brain and meningitis when it involves the meninges. তো meninges যখন ইনভলভ হয় তখন ক্রানিয়াল নার্ভেরও ইনভলভমেন্ট থাকে না, তখন ওই সিজারও থাকে না, কনফিউশনাল স্টেটও থাকে না। সো মেনিনজাইটিস পেশেন্ট কনশাস ওয়েল ওরিয়েন্টেড থাকতে পারে, বা আস্তে আস্তে তার কনশাস লেভেল লস হতে পারে। কিন্তু এনকেফালাইটিসের পেশেন্ট তো শুরু থেকেই বিহেভিয়ারাল চেঞ্জ থেকে শুরু করে কোরাইশি যা যা বলছে সবকিছু নিয়ে আসতে পারে, ফোকাল সিজার, জেনারেলাইজ সিজার, এনিথিং। সো it is not the etiology, it is the clinical syndrome or clinical feature rather. এটা ভাইরাস, এটা ব্যাকটেরিয়া, নন ব্যাকটেরিয়াল আদার কজেস লাইক ফাঙ্গাস, যে কোনো কন্ডিশনই কিন্তু এটা হতে পারে, অ্যাকিউটও হতে পারে, ক্রনিকও মাঝে মাঝে হতে পারে। সো যখন ক্রনিকটা শোনা হবে তখন বোধহয় এই মেনিনজাইটিস আর এনকেফালাইটিস নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। স্যার সাথে একটা কোশ্চেন স্যার, এটাও খুব বেসিক কোশ্চেন স্যার, হোয়াই দেয়ার ইজ নেক রিজিডিটি ইন মেনিনজাইটিস? তারিক স্যার, মেনিনজাইটিস এর এটা তো বলা হয় মেনিনজিজম রাদার, ফিচার্স অফ মেনিনজিজম। যখন মেনিনজিয়াল ইনফ্লামেশন হয় তখন তো অটোমেটিক্যালি রিফ্লেক্সলি, যখন ওই যে কোরাইশি যখন তার প্রেজেন্টেশনে বলছিল যে আমরা যখন নেকটাকে ফ্লেক্স করব, অর্থাৎ নেক চিনটাকে আমরা স্টারনামে লাগানোর চেষ্টা করব পেশেন্টকে, তখন পেশেন্টের এই রিফ্লেক্সকে
সে মাসেল গার্ড দিয়ে নেকটাকে সে শক্ত করে রাখবে। সো দিস ইজ দ্য ফিচার অফ মেনিঞ্জিয়াল ইরিটেশন। আরো দুইটার কথা বলেছে, কার্ডিক্স বলেছে, ব্রুডনিস্কিস সাইন বলেছে। দিস ইজ নাথিং বাট দ্য ফিচার্স অফ মেনিঞ্জিয়াল ইরিটেশন, এন্ড মেনিনজাইটিস হলে মেনিঞ্জিয়াল ইরিটেশন হবে। দিস ইজ ভেরি ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। স্যার লাস্ট দুইটা কোশ্চেন নিয়ে আমরা শেষ করব, না হলে সারা রাতেও এই সেশন শেষ হবে না। মতিউর স্যার, হোয়াই ডিফারেন্ট sir. ভাইরাস হ্যাভ প্রিডিলেকশন টু ডিফারেন্ট এরিয়া অফ ব্রেইন? এটা তো বলা একেবারে মুশকিল। এটা আল্লাহরে কারণ জিজ্ঞেস হলো করতে যে- হবে। এটা স্যার এক কোশ্চেন কথায় আসছে তো স্যার। নো এক প্রবলেম, কথায় বলে যে না কোশ্চেন তো অবশ্যই ট্রপিজম। থাকবে। ট্রপিজম বলে, ট্রপিজম, যে- যার নয়নে যারা রাখছে রে ভালো করে, এটা তো বলতে পারবে না। যার নয়নে যারা রাখছে রে ভালো করে। যে কেন যে তার এই পছন্দ, যে কেন যে হারপিস ভাইরাসের জন্য যে টেম্পোরাল পছন্দ, এটা কেউ বলতে পারবে না। এই জন্য ব্যাখ্যা করা হয় যে ট্রপিজম বলে, যেটা ফিরোজ ভাই বললো, যার যেখানে পছন্দ। স্যার একজন হ্যান্ড রাইজ করে আছে দীপ্ত, ওকে কিছু বলতে চাই? ওকে একটু অন করো তো, দেখি সে কি বলতে চায়। আপনার লাস্ট কোশ্চেন শেষ করে ফেলবো, দেখি দীপ্তর কিছু বলার থাকলে বলুক। দীপ্তকে একটু প্যানেল আনো, একটু কথা বলতে দাও, তারপরে ফিরোজ স্যারকে কোশ্চেন দিয়ে আমরা শেষ করবো। দীপ্ত, আচ্ছা ও মনে হয় কানেকশন হচ্ছে না। আমি ফিরোজ স্যারকে লাস্ট দুইটা কোশ্চেন করে স্যার আমাদের আজকের কোশ্চেন আনসার সেশন শেষ করবো। স্যার ডাক্তার নায়ামের কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য ইমার্জিং এন্ড রিইমার্জিং ভাইরাল নিউরোট্রপিক ইনফেকশনস? ইমার্জিং আর রিমার্জিং তো এখন যে আমি একটু দেখাই দিছি আসলে, হ্যাঁ, যে 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 ইমার্জিং আর রিমার্জিং আসলে এই জিনিসগুলো খামাখে কনফিউশন ক্রিয়েট করে। রিমার্জিং প্লাস ইমার্জিং, ইমার্জিং আছে আমার যেটা আছে যে এই কিছু কিছু ভাইরাল ইনফেকশন সাধারণত আবার করে, কিছু কিছু ভাইরাল ইনফেকশন হচ্ছে এনশিয়েন্ট থেকে আছে, ছোট মানে আগের থেকে আছে। কিছু কিছু ভাইরাল, যেমন আমি নিপা ভাইরাস দেখালাম, নিপা ভাইরাসের কারণ এটা এসছে 2000 মানে এটা হচ্ছে 18তে খুব সম্ভবত, এতে কি বলে 1998, 1998 মালয়েশিয়াতে প্রথম, তারপরে এটা হয়েছে। এটা এখন বাংলাদেশে এবার খুব বেশি দেখা যায় না, কিন্তু এক সময় হয়তো দেখা যাবে এটা আবার ইমার্জেন্ট হয়ে আবার চলে এসছে, রি-ইমার্জেন্ট হয়ে চলে এসছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে রাদার যে টু ক্লাসিফাই হোয়াট আর দ্য ইমার্জেন্স এন্ড রি-ইমার্জেন্ট ভাইরাস, আসলে খুব কঠিন কাজ। হ্যাঁ, সুতরাং আমার কাছে মনে হয় যে উই শুড বি ইন দ্য প্লেন। বেশি টার্ম ইউজ করলে পরে এই সবগুলো খুব কনফিউজড হয়ে যাবে। স্যার লাস্ট কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ স্যার লাস্ট কোশ্চেন আজকের, যদিও আমার কাছে আরো 50টার বেশি কোশ্চেন ছিল স্যার, লাস্ট কোশ্চেন শেষ করছি। স্যার, ফর হাউ লং অ্যান্টিকনভালসেন্ট শুড বি ইউজড ইন কনভালশন প্রেজেন্ট ইন মেনিনগোএনকেফালাইটিস? আচ্ছা, প্রথম কথা হলো যে অ্যান্টি কনভালসেন্ট সাধারণত যদি কার কনভালশন থাকে, এখানে আমাকে দেখতে হবে দুটা জিনিস, একটা হচ্ছে ফোকাল অর জেনারেলাইজড। যদি আমি ডিটারমিন করতে পারি ফোকাল, তাহলে ফোকাল হতে হলে মানে ব্রেনের অসুবিধা হওয়ার জন্য এটা হয়েছে। যদি পেশেন্টের সিটি স্ক্যান থাকে এবং সিটি স্ক্যান বা এমআরআই থাকলে পরে যদি ফোকাল লিশন থাকে, তাহলে ইট শুড বি কন্টিনিউড অ্যাটলিস্ট ফর 3 to 6 months, এবং তারপর একটা রিচেক করে দেখতে হবে। যদি কোনো স্কার না থাকে তাহলে ইউ গ্রাজুয়ালি উইথড্র দ্য অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ। যদি স্কার থাকে তাহলে পেশেন্টের আবার কনভালশন হওয়ার একটা পসিবিলিটি থাকে, যদিও কনভালশন আফটার 2 years যদি অ্যান্টি কনভালশন থাকে তারপরে রিমার্জ হওয়ার বা কনভালশন আবার হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার যেটা আছে সেটা হলো, যদি জেনারেলাইজ সিজার হয় তাহলে আমাকে জেনারেলাইজ সিজারের কারণগুলো একটু দেখতে হবে। এর মধ্যে হাইপোক্সিয়া, হাইপোনেট্রিমিয়া এগুলো ইম্পর্টেন্ট। এগুলো কারেকশন হওয়ার পরেও যদি অ্যান্টি কনভালসেন্ট আমি প্রথমে দিয়ে দিই, তাহলে আমাকে সাধারণত পেশেন্ট যখন রিকভারি করে দেবে, রিকভারি করার পরে 21 ডেজের পরে আমি আস্তে আস্তে অ্যান্টি কনভালসেন্ট উইথড্র করে নিতে পারবো। মুদ্রা কথা হলো, যদি পেশেন্টের কোনো ব্রেনের অ্যাবনর্মালিটি স্ক্যানে থাকে অথবা ফোকাল সিজার হয় ক্লিনিক্যালি, তাহলে আমাকে অ্যান্টি কনভালসেন্ট আফটার দা এটা কমপক্ষে 3 থেকে 6 মাস আমাকে কন্টিনিউ করতে হতে পারে, অন দ্য বেসিস অফ দ্য পেশেন্টস ফিজিক্যাল কন্ডিশন এন্ড আদার। তারপর আস্তে আস্তে উইথড্র করে নিতে হবে। থ্যাংক ইউ স্যার। আমরা এখন ভোট অফ থ্যাঙ্কসে যাব, তারপরে চেয়ারপারসন কনক্লুড করবেন। মতিউর রহমান স্যার কি কোনো কনক্লুশন আর কিছু বলবেন? না, যথেষ্ট বলা হয়ে গেছে, আমি আর নতুন করে থ্যাংক ইউ কিছু স্যার। বলবো না। এবার আমাদের আজকের স্পন্সর কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে ভোট অফ থ্যাঙ্কস দিবেন। তার আগে আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস জোনাল ম্যানেজার সিলেট মিস্টার ফেরদৌস আলীর। সেই টোটাল জিনিসটা
আমাদের এখানে কমিউনিকেট করার জন্য। আমাদের এখন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং মিস্টার ভূপতি কুমার রয়, উনি নিজেই বেসিক্যালি ফার্মা মার্কেটের একজন লিজেন্ড। এবার উনাকে আমি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মিস্টার ভূপতি রয়। Thank you, Dr. Ehsan Bhai. Thank you very much. Very good evening. And today's topic is CNS infection part 1 by Professor Feroz Ahmed Qureshi sir, the learned speaker of today's scientific session and President Society of Neurology, Bangladesh. And Honorable Chairperson, Professor Kazi Tariqul Islam sir, Professor of Medicine and member and National Technical Advisory Committee on COVID-19. And today's panelist, Professor Mati Roman sir from Sulet, former head of the Department of Neurology, Silet MAG Osmani Medical College. And our today's organizer, the BD physician, Dr. Ehsan Khan, consultant skin and BD, for his wonderful program of today's on neurologic topics. It is a privilege and great honor for me to extend gratitude and thanks to the learned speaker, Professor Feroz Ahmed Qureshi sir, for his wonderful and very scientific and educational presentation. My gratitude to the chairperson, Professor Kazi Tariqul Islam sir, panelist Professor Mati Roman sir, for their kind presence and support to make the program successful. I am deeply obliged to Ehsan Khan from BD Physicians for giving us the opportunity to work as the scientific partner of BD Physicians and organizing such a wonderful academic and scientific program. Healthcare Pharmaceutical is committed to support such kind of webinar and seminar in always with BD physicians and to discuss the recent update on medical field. Respected physicians and participants, as you already know, Healthcare Pharmaceutical is one of the largest pharmaceutical company in Bangladesh. We do have an international standard of manufacturing facility, including vaccines, hormones, oncology, and biologics. Our strength is our quality practice in every steps of our operations, whether it is manufacturing, marketing, quality control, and communication with healthcare professionals. We are proud to tell you that Healthcare Pharmaceuticals Limited got accreditation from the TGA, Therapeutic Goods Administration of Australia, and we are currently exporting more than 20 countries, including Malaysia, Philippines, and Singapore. So it is a great opportunity and to support the program organized by BD Physicians. More than 100 physicians so far have died out of COVID-19 in the past few months. We pray to Almighty Allah, Jannatul Firdaus, for the departed soul of the doctors whom we have lost till today. My heartfelt gratitude to all the doctors of the country who are working and fighting day and night COVID-19 and pandemic in Bangladesh. So thank you very much. Thank you, Ehsan Bhai. Thank you, sir. Thank you, Feroz sir. Thank you, Kazi Tariqul Islam sir. Thank you very much, sir. আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে ফিরোজ কুরেশি স্যার যদি কিছু বলেন, তারপর আমরা মানে কনক্লুশনে চলে যাবো স্যার। আমি তো এতক্ষণ বললাম, আমি মাইক সবসময় আমার কাছে বেশি ছিল, সুতরাং আমি আর এখন বেশি কথা বলতে রাজি না। আমি সকল পার্টিসিপেন্টকে ধন্যবাদ জানাই ফর দেয়ার নাইস প্রেজেন্স, এক নম্বর দে হুইচ হ্যাজ ইন্সপায়ার্ড আস। আমি ধন্যবাদ জানাই আমার দুজন এখানে খুব প্রিয় মানুষ, এহসান ছাড়াও আরো দুজন প্রিয় মানুষ আছে। একটা হচ্ছে প্রফেসর মতিউর রহমান, আর একটা হচ্ছে প্রফেসর কাজী তারিকুল ইসলাম। হি ইজ ভেরি ক্লোজ টু মি। আমরা তো আগে ও এসে বলেছে যে আমরা মেডিকেল কলেজে একসাথে পড়েছি, FCPS পড়তে এসে একসাথে একই রুমে
রুমে, সুতরাং উই আর ভেরি ক্লোজ। তো সুতরাং তাদের প্রেজেন্সে এটা বলাটাই আমার জন্য আসলে খুব সম্মানের ব্যাপার। তার উপরে সবচেয়ে বড় কথা হলো কি যে বিভূতিদা হচ্ছে আমার খুব প্রিয় লোক, ইজ ওয়ান অফ দ্য প্রিয় লোক এবং ফার্মাসিউটিক্যালস ওয়ান অফ দ্য জায়েন্টস। এবং তার প্রোগ্রাম সুতরাং তার প্রোগ্রাম তো না করাই যাবে না। আমি এসানের রিকোয়েস্ট না করতে পারি নাই, তাদের রিকোয়েস্ট দুই দিক থেকে দুই রিকোয়েস্ট আসার ফলে আমি নিজেই রাজি হয়ে গেছি। ঠিক আছে, আমি সকল পার্টিসিপেন্টকে ধন্যবাদ জানাই ফর দেয়ার নাইস প্রেজেন্স এন্ড নাইস হিয়ারিং এন্ড নাইস কোশ্চেনিং। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আর সেকেন্ড পার্ট আমরা আজকেই ফাইনাল করবো স্যার। এবার আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে আমরা বিডি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আজকের স্পন্সর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কে। প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার, আপনাকে আজকের কনক্লুশন রিমার্ক দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা প্রায় 2 ঘন্টা একসাথে বসে কথা বলছি। সো অলরেডি ইট ইজ টাচিং 11 o'clock ইন দ্য নাইট। 2 ঘন্টা মেডিকেল সায়েন্সের যে আজকে অনেক জ্ঞানগর্ভ আলোচনা হলো, এখান থেকে আমাদের শিক্ষার্থী এবং যারা হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তারা আজকে যা নিয়ে যেতে পারবেন বাড়িতে, এটা কিন্তু আমাদের একটা অ্যাচিভমেন্ট, বিডি ফিজিশিয়ানের অ্যাচিভমেন্ট, হেলথ কেয়ারের অ্যাচিভমেন্ট। আমি বলবো যে এরকম একটা প্ল্যাটফর্মে প্রায়শই অনেক দেশের প্রথিত যশা চিকিৎসকরা এসে মূল্যবান কথা বলেন এবং তাদের জ্ঞান গর্ভ বক্তৃতার মাধ্যমে অন্যান্য চিকিৎসককে উৎসাহিত করেন। এটা বিডি ফিজিশিয়ানের এই বিষয়টা আমি সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করছি। তারপরে কোন ফার্মাসিউটিক্যাল এটাকে স্পন্সর করলো সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু এই প্ল্যাটফর্মটা আছে দেখে অনেক সিনিয়র টিচাররা আসছেন এবং আমি ডক্টর এহসানকে অনেক ধন্যবাদ দিতে চাই যে really it sounds very nice that they are doing this for a long time and they have a plan to তারা এই যে জিনিসগুলো আবার ইউটিউবে ছাড়ছে, অনেকে দেখছেন। সবকিছুর পরে এখান থেকে যা নিয়ে যেতে পারবেন সেটাই কিন্তু আসল। আপনার বই খুলে পড়ার চেয়ে এরকম একটা বক্তৃতা শোনা এবং এই যে ক্রস আমরা উত্তর দিচ্ছি, তারপরে পক্ষে বিপক্ষে আমরা নিজেরাই আবার টুকটাক করে দেখা যাচ্ছে যে ক্লারিফিকেশনের জন্য এটা ঠিকঠাক করছি। যেমন আমি বলি যে সিজার না হতেই যখনই একটা এনকেফালাইটিসের পেশেন্ট আসে, নিউরোলজিস্ট, ফিজিশিয়ান, ইন্টার্নিস্ট যাই বলেন না কেন, এম্পেরিক্যালি কিন্তু অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ শুরু করে দেওয়া হয় যে কখন সিজার হবে তার জন্য অপেক্ষা না করে। বিশেষ করে আইসিইউ সেটআপে সবসময় আমরা দেখি এটা। কুরাইশি খুব চমৎকার উত্তর দিয়েছে যে আফটার 6 মান্থ, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা ফলো আপ আসে না, খেয়েই যাচ্ছে। সে কিউর হয়ে গেছে কিন্তু সে এই ওষুধগুলো খেয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো অনেক সময় আপনি বই খুঁজে পেতেন না, কিন্তু এখানে উত্তরগুলো পেয়ে গেলেন। এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। আবারও বেশি কথা বাড়াবো না। যে এক সময় 2000 কুরাইশি যেটা বলছিল 2006 সালে আমি তখন রাজশাহী মেডিকেল কলেজে মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সেই সময় কিন্তু নিপা ভাইরাস আমাদেরকে খুবই ব্যতিব্যস্ত করে রেখেছিল এবং সিডিসি আটলান্টার সঙ্গে আমাদের একটা কোলাবোরেটিভ প্রজেক্ট ছিল। আজকে নিপা ভাইরাস নাই, কিন্তু আবার নিপা, ওই একজনের কোশ্চেনের উত্তরেই বলি, এটা আবার রি-ইমার্জ করবে কিনা উই আর নট শিওর। এটা কিন্তু শীতকালের প্রাককালেই বেশি হয়। এই অক্টোবর নভেম্বরে আমি এমনও পেয়েছি পেশেন্ট ওয়ার্ডে আনতে আনতে পেশেন্ট মারা গেছে, কিছুই করতে পারিনি। সো আমরা সবাই সতর্ক থাকবো এবং আমরা আজকে যা শিখলাম এগুলো যদি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে পারি তাহলেই বিডি ফিজিশিয়ানের এই আয়োজন সার্থক হবে। ভবিষ্যতে আবারও দেখা হবে কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে, কোনো না কোনো সময়। এই আশাবাদ ব্যক্ত করি এবং বিডি ফিজিশিয়ানের এই প্ল্যাটফর্মের একটা ভালো উত্তর একটা উন্নতি হোক, যেখানে আমরা সবাই তাদের কে কন্ট্রিবিউট করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি। আপনাদের সবাইকে বক্তা যিনি আমার বন্ধু ফিরোজ কুরাইশি এবং প্যানেলিস্ট প্রফেসর মতিউর রহমান সহ হেলথ কেয়ারের যিনি এখানে কর্মকর্তা সবাইকে এবং পার্টিসিপেন্টদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
অনেক লাইভ ক্লোজ করে দেবো।